ফাংশন যেটা পড়িয়েছিলাম সেই জায়গাটাতে একটু বাকি অংশ ছিল, সেই বাকি অংশটা আমরা করাবো। আফটার দ্যাট আমরা চেষ্টা করব যে লিমিটটা স্টার্ট করতে ইন সেকেন্ড সেশন। থার্ড সেশনে লিমিটের কিছু থিওরিটিক্যাল, সেকেন্ড সেশনে লিমিটের কনসেপ্টটা দেব। থার্ড সেশনে আমরা লিমিটের ফর্মুলাগুলি দিয়ে কিছু অঙ্ক শুরু করার চেষ্টা করব। এ হচ্ছে আমাদের আজকের দিনের 3টে সেশনের প্রিপারেশন, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে আমরা তোমাদের গ্রুপে সম্ভবত, আমি যদি ভুল না করি, একটা লিংক পাঠিয়েছিলাম, বা যদি না পাঠিয়ে থাকি তাহলে আজকে পাঠাবো। সেই লিংকে তোমরা ব্লু কালারের যেই লাইনটা আছে সেখানে ক্লিক করলেই দেখবে তোমাদের একটা স্টুডেন্ট এনকোয়ারি ফরম্যাট চলে আসছে। সেই ফরম্যাটের মধ্যে তোমরা তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ফোন নাম্বার, তোমার অ্যাড্রেস, তোমার ইমেল আইডি, তোমার ব্যাচটা সিলেক্ট করবে। তোমরা হচ্ছে ক্লাস 11 সিলেক্ট করবে, থার্সডে এবং সানডে ব্যাচটা চুজ করবে। তোমার ডেট অফ বার্থ প্রপারলি দেবে। ডেট অফ বার্থ দেওয়ার সময় দেখবে পাশে একটা ক্যালেন্ডারের একটা চার্ট আছে, সেই চার্টটাতে তুমি যাবে। সেখান থেকে ফাংশন, a function of x is denoted by generally fx. Generally এইভাবে fx দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। I mean to say whenever you write fx is something, যখন তুমি fx is equal to কিছু একটা লিখবে তখন it should be in terms of x, অর্থাৎ you will write suppose 2x square plus 5x plus 1 etc. So it is a function of x. So function of x এর নোটেশনটা হচ্ছে f for function within the bracket x. This x indicates that the mathematical expression which is going to be introduced on the right side of the equation is equal to sign, right hand side of the equal to sign must be in terms of x. Here also you see it is in terms of x, so it is a function of x. Or it may happen that it is in the form of sine 2x plus 4, or it may be happen like this log 2x plus 3, or it may be like 2 to the power x plus 5 etc. You see in the right hand side of fx all the mathematical expressions are given in terms of x, isn't it? It is also in terms of x, 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 okay, isn't it? তো এখন তুমি যেহেতু বুঝতে পারছো যে সবগুলি জিনিসই এখানে in terms of x হয়েছে, so we can treat as an expression of x. Moreover, you can recall them with more appropriate name, such as fx is equal to 2x square minus 5x plus 1. So as the function is expressed in terms of the algebraic terms like x, it is called the algebraic function. If fx is expressed in terms of trigonometrical term, so it is called the trigonometric function. It is logarithmic function and it is exponential function 2 to the power x. So exponential হচ্ছে তোমার কোনো কনস্ট্যান্টের পাওয়ার যদি কোনো ভেরিয়েবল হয় তাহলে তাকে বলবো আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন। এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, পাওয়ারটা হচ্ছে ভেরিয়েবল, সো ইটস এক্সপোনেনশিয়াল ফাংশন। এইভাবে আমরা অনেক ক্যাটাগরির ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি। এই হচ্ছে প্রেজেন্টেশন অনুযায়ী, নেচার অনুযায়ী ফাংশনের ক্যারেক্টার, ফাংশনের টাইপ। এছাড়া আরো বিভিন্ন ধরনের অনেক ধরনের ফাংশন আছে, সেই আলোচনাগুলোতে আমরা এখন যাব না, কারণ সেটা আমার আজকের আলোচনার বিষয়বস্তু না। শুধুমাত্র লিমিট পড়াতে গেলে আমাদের কিছু ফাংশন সম্বন্ধে কিছু ধারণা দরকার, সেই জন্য আমরা ফাংশনটা নিচ্ছিলাম আমরা সিলেবাস আলোচনার মধ্যে। এখন এই যে ফাংশনের বিষয়বস্তু সেগুলো আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু নিয়েছি, এর বেশি আমরা পড়বো না। তোমাদের শুধুমাত্র যদি কেউ গতদিন ক্লাস না করে থাকতে পারো কোনো কারণে, তাহলে তুমি বুঝো যে হোয়াট ইজ ফাংশন। It is denoted by in terms of x, it is denoted by f of x, and f of x means there should be an expression on the right hand side of is equal to sign which will be completely in terms of x. If it is expressed, or if it is an expression of x, it is called algebraic. If it is an expression of trigonometric function, it is called the trigonometric function. If it is an expression of a logarithm, it is called logarithmic function, etc. In this way we can recall them or whatever it may be called. Just এখন আমি বলতে চাইছি আমরা এই ফাংশনের মধ্যে আমরা গতদিন যা পড়িয়েছিলাম সেখানে
আমরা ফাংশনের ভ্যালু ডিটারমিনেশন শিখিয়েছিলাম। এখন ভ্যালু ডিটারমিনেশন বলতে কি, আমি ধরলাম একটা ফাংশন, আমি ধরলাম let fx is equal to 2x plus 3 is a function. Okay, it is a function. For this function, you say, what is the value of function fx when x is equal to 1? I know you can solve it. If x is equal to 1 and if we want to find out the value of function for x is equal to 1, then what to do? You just put x is equal to 1 instead of x. অর্থাৎ যেখানে fx ছিল সেই x এর জায়গায় তুমি 1 বসিয়ে দেবে। I mean to say at x is equal to 1, the value of the function is f1. Now how to find f1? To find f1, what will you do? To find f1, you just put x is equal to 1 in the right hand side of the expression of fx. So you put 2 into 1 plus 3 is equal to 5. This is the value of fx. Suppose you put x is equal to 3 and you want to know the value of the function at x is equal to 3, then what will you do? You just put x is equal to 3 and you will get 2 into 3 plus 3, that means 9. So 9 is the value of the function. এখন আমি এই কথাটা বলতে চাইছি যে এখানে x এর যে ভ্যালুই বসাবে throughout the function তুমি x এর জায়গায় একটাই ভ্যালু বসাবে। অর্থাৎ if you put x is equal to 1 here, then you will also put x is equal to 1 there in the right hand side of the expression. In this way you will be able to determine the value of the function. So আমরা এরকম ফাংশনের ভ্যালু কিন্তু আমরা ডিটারমাইন করব for some specific value of x. Okay, let us consider an example, another example for about the determination of a value of a function. Suppose we are given another example, consider করছি, suppose fx is equal to 2x plus 3 when x is less than 1 is equal to x square when 1 less than is equal to x less than is equal to 2 is equal to 1 minus x when x is greater than 2. Now you see here there are 3 expressions for fx. এখানে fx এর জন্য তিনটা এক্সপ্রেশন আছে। অর্থাৎ আগে যেমন fx is equal to something থাকতো, এখানে more than one options আছে under 3 different conditions. So such kind of function is called the multiple valued function. অর্থাৎ যদি কোনো ফাংশনের মোর দেন ওয়ান ভ্যালু থাকে তাহলে সেটাকে আমরা মাল্টিপল ভ্যালুড ফাংশন বলবো। সো ইটস অ্যান এক্সাম্পল অফ মাল্টিপল ভ্যালুড ফাংশন because here the expression for fx is not unique. It may have 3 expressions, 4 expressions, 5. That means I mean to say if there are more than one expression for fx, then it will be called a multiple valued function. Multiple মানে একের বেশি ভ্যালু যদি থাকে কোনো ফাংশনের তাহলে তাকে আমরা বলবো মাল্টিপল ভ্যালুড ফাংশন। I think it's clear. Now let it be required to find out the value of f5. Now এখন কিন্তু ব্যাপারটা কিন্তু আগের মতো হবে না। আমি f5 এর ভ্যালু বের করব। I mean to say এখানে x এর জায়গায় আমরা কত বসিয়েছি, x এর জায়গায় এখানে 5 বসিয়েছি। So definitely I will put 5 in the right hand side of the expression for fx. কিন্তু fx এর তিনটা এক্সপ্রেশন আছে। Which one of the following above expression will be used here? For this you will have to follow the restrictions. The 3 restrictions are fx is equal to 2x plus 3 হবে কখন, যখন নাকি x এর ভ্যালুটা less than 1 হবে। fx is equal to x square হবে যখন 1 less than equal to x less than is equal to 2 হবে। fx is equal to 1 minus x হবে যখন x is more than 2 হবে। অর্থাৎ x এর মান যদি 1 এর ছোট হয় তাহলে you will use fx is equal to 2x plus 3 আর fx যদি 1 এবং 2 এর মাঝখানে including 1 and 2 1 এবং 1 এবং 2 সহ যদি 1 আর 2 এর মাঝখানে যে কোনো ভ্যালু লাগে জন্য তুমি fx is equal to x square কে ইউজ করবে। আর fx যখন 2 এর চাইতে বড় হবে মানে 2 বা 2 এর চাইতে না, শুধু strictly more than 2 হবে, then you use this function. Now you see here the value of x is 5 here, isn't it? তাহলে x যদি এখানে 5 হয়, you tell me এই 5টা এখানে কোন ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে। অর্থাৎ আমার x কি 1 এর চাইতে ছোট? No, my x is not less than 1. আমার x টা কি, অর্থাৎ x is equal to 5 কি 1 এবং 2 মাঝের কোনো ভ্যালু? No, it is not true. আমাদের এই x5 টা কি 2 এর চাইতে বড়? Yes, our x is more than 2 because x is 5 and 5 is more than 2. I mean to say এখানে fx এর যে তিনটে এক্সপ্রেশন আছে তার মধ্যে the suitable expression for fx for determining the value of f5 is 1 minus x because we'll use fx as 1 minus x when x is strictly more than 2.
when x is strictly more than 2. You understand? তো এখন তুমি দেখো এই যে বিষয়বস্তুটা এখানে আসলো, তার মানে তোমাকে কোনো একটা ফাংশন, এই মাল্টিপল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে যদি কারো ভ্যালু তোমাকে বের করতে হয়, তাহলে তোমাকে প্রথমে এটা চিন্তা করতে হবে কোন ফাংশনের কোন এক্সপ্রেশনটাকে তুমি ইউজ করবে। তার জন্য তুমি এখানে এক্স এর ভ্যালু কি নিয়েছো সেটা দেখবে, এবং সেই নেওয়া ভ্যালুটা এই তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে কোন ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করে সেটা তোমাকে দেখতে হবে। সো আমরা দেখলাম যে এটাকে স্যাটিসফাই করছে। সো whenever you find f, you will use this function. So you will write 1 minus 5, that is your -4. বুঝতে পারছো? সো এটা হয়ে গেল। দেন এক্সাম্পল নাম্বার 3, সরি এক্সাম্পল নাম্বার 3 বলতে এখান থেকে করছি, আর এক্সাম্পল নাম্বার 3 দরকার নেই। আমি ধরো তোমাকে বললাম, আচ্ছা বলো তো f হাফ এর ভ্যালু কত? তার মানে ইউ কনসিডার হিয়ার দ্য ভ্যালু অফ f x is equal to half. Now tell me x is equal to half এই তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে কোন ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করছে? x is equal to half, a half is a quantity which is less than 1. Is it correct? Yes, half is less than 1. Half is not in between 1 and 2. Half is not more than 2. So এই তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে যেহেতু এই ক্রাইটেরিয়াটাকে x is equal to half স্যাটিসফাই করছে, তাহলে x is equal to half এ fx এর ভ্যালু বের করার জন্য we will use this function. I mean to say f half is equal to 2x plus 3 থেকে বের করতে হবে, এবং সেই জন্য fx is equal to 2 into half plus 3 is equal to 1 plus 3 is equal to 4 হয়ে গেল। And suppose আমি তোমাকে বের করতে পারলাম এখানে f2. Let it be required to find out the value of f2. Here the value of x is considered as 2. So x যদি is equal to 2 হয়ে যায়, দেখো কোন ক্রাইটেরিয়াটা ফুলফিল হচ্ছে। x যদি 2 হয় তাহলে সেই x কি 1 এর চাইতে ছোট? নো, আই থিংক নো। x যদি 2 হয় তাহলে কি x কি 1 এবং 2 এর মাঝখানে এই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করছে? ইয়েস, ডেফিনেটলি x is equal to 2 হলে এই ক্রাইটেরিয়াটি কিন্তু ফুলফিল হচ্ছে। তাহলে এই ক্রাইটেরিয়া অনুযায়ী x এর মান তো লেস দেন ইকুয়াল টু 2, লেস অর ইকুয়াল টু 2, অর্থাৎ x এর 2 বা তার চাইতে ছোট হলে তুমি এটা ইউজ করবে। 2 বা তার চাইতে ছোট, 1 বা তার চাইতে বড় হলে এটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমার এখানে x এর মানটা হচ্ছে 2, তার মানে x is in between 1 and 2. So we'll use this function. So we'll write fx is equal to তাহলে x square হবে। fx is equal to x square যদি হয় তাহলে f2 will be equal to 2 square, that is your 4. Now again let it be required to find out the value of f0. Suppose f0 is to be find out. Now tell me 0 কোনটা হচ্ছে? 0 কি 1 এর চাইতে ছোট? Yes, তাহলে প্রথমটাই মিলে গেল। তাহলে f0 ইউজ করার জন্য তুমি fx is equal to 2x plus 3 ইউজ করো। আর যেহেতু fx is equal to 2x plus 3, fx is equal to 2 into x plus 3, তাহলে f0 কত হবে? 2 into 0 plus 3 is equal to 3. সো এইভাবে তুমি কোনো মাল্টিপল ভ্যালুড ফাংশনের ভ্যালু বের করলে, তাহলে আমরা এখানে যে জিনিসটা শিখলাম গতদিনের আলোচনা অনুযায়ী কোনো ফাংশনের ভ্যালু বের করতে আমরা শিখেছি। ঠিক আছে, গতদিনের আলোচনা অনুযায়ী আমরা যে কোনো ফাংশনের ভ্যালু বের করা শিখেছি। এখন শুধু শিখলাম কি, শুধু মাল্টিপল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে যেখানে একটা ফাংশনের অনেকগুলো এক্সপ্রেশন থাকে, সেই সমস্ত ফাংশনের ক্ষেত্রে ওই ফাংশনের ভ্যালু বের করার জন্য যে ক্রাইটেরিয়া গুলি ফলো করতে হয় সেই বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করার পর আমরা এই জিনিসটা শিখে ফেলতে পারলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন যদি কেউ না বুঝো, then you can intimate me by Zoom, মানে through app message দিয়ে তুমি একটা intimate করতে পারো, some no sir it is not clear, or you can give me WhatsApp message to understand it again. আর আমার মনে হয় এর জন্য আর খুব বেশি এক্সাম্পল দেওয়ার আমার প্রয়োজন নেই। So we are moving to our next topics, that is explicit and implicit function. Now I am talking about explicit and implicit function. এটাকে বলা হয় প্রত্যক্ষ অপেক্ষক, এটাকে বলা হয় পরোক্ষ অপেক্ষক। আমরা তার ডেফিনিশন লিখছি। from a relation between x and y, আমি দেখো বোর্ডেও লিখছি মুখেও বলছি, দুটো শুনেই গেল। from a relation between x and y, if we can express x in terms of y, x in terms of y, as well as y in terms of x, then the relation is
called explicit relation of x and y. On the other hand, if from the relation of x and y, neither x can be expressed in terms of y or nor y can be expressed in terms of x, then relation is called implicit relation. তাহলে রিলেশনটাকে আমরা ইমপ্লিসিট রিলেশন বলবো। সো ডেফিনেশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট ফাংশন ডিফাইন করছি। বললাম ফ্রম এ রিলেশন বিটুইন x and y, if we can express x in terms of y as well as y in terms of x, then the relation is called the explicit relation. অর্থাৎ x এবং y এর কোন সম্পর্ক থেকে যদি আমরা x কে y এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি, and same thing for y also, I mean to say y কেও যদি x এর মাধ্যমে প্রকাশ করা যায়, এক্সপ্রেস করা যায়, তাহলে তাকে আমরা এক্সপ্লিসিট ফাংশন বলবো। তাহলে দেখো এই যে এক্সপ্লিসিট যে ওয়ার্ডটা আর এক্সপ্রেস যে ওয়ার্ডটা আছে দুটোর মধ্যে এক্স ব্যাপারটা কিন্তু কমন। অর্থাৎ এক্সপ্রেস যদি করা যায়, এক্সপ্রেসের এক্স আর এক্সপ্লিসিটের এক্স দুটো কিন্তু সেম ব্যাপার। তাহলে যদি এক্সপ্রেস করা যায় তাহলে তাকে আমরা বলবো এক্সপ্লিসিট ফাংশন। আর যদি এইরকমটা না করা যায়, অর্থাৎ এক্স কে ওয়াই এর মাধ্যমে করা যায় না, ওয়াই কে এক্স এর মাধ্যমে করা যায় না, দেন উইল সে ইট ইজ নট an explicit function, so এটাকে কি বলা হয়? implicit function. ওকে, তাহলে আমরা যদি একটা রিলেশন কনসিডার করি, সাপোজ there is a relation between x and y, like x plus y is equal to 5. What is this? This is a relation between x and y. From this relation, if you want to express y in terms of x, you can write it as y is equal to 5 minus x, isn't it? That means we can express y as a function of x. On the other hand, you can also express x in terms of y like this. I mean to say x can be expressed as a function of y, that is as 5 minus y. So thus you see, from the algebraic relation between x and y, we are able to determine x in terms of y and y in terms of x, or I mean to say that y in terms of x express kora jay ebong x ke in terms of y express kora jay. That's why such kind of relation is called a explicit relation or explicit function. এটাকে আমরা explicit relation বলবো অথবা explicit function বলবো। I think it is clear to all of you. But if it happens that from a relation between x and y, we can't express x in terms of y as well as y in terms of x. So ধরো আমি লিখলাম এখানে x plus sin xy plus y square is a relation between x and y. Can you find x from here? So someone may write it as x is equal to y square minus sin xy. Now do you think that express x ke amra express korte parchi in terms of x? No, it is not correct. Do you know why? Because here in the expression of x, you see there is an involvement of x. অর্থাৎ x এর এক্সপ্রেশনে কিন্তু x রয়ে গেছে। So here x is not completely expressed in terms of y. So আমরা এটাকে কখনো বলতে পারবো না যে এটা একটা explicit function, কারণ আমরা x কে in terms of y এক্সপ্রেস করতে পারিনি। তো এইরকম ভুরি ভুরি এক্সাম্পল তুমি নিজেও ভাবতে পারবে, নিজেও করতে পারবে,
যে এক্স এবং ওয়াই এর কোনো সম্পর্ক থেকে তুমি এক্স কে যেমন ওয়াই এর মাধ্যমে বের করতে পারো, ওয়াই কেও তেমনি এক্স এর মাধ্যমে বের করতে পারো, তাহলে সেটাকে বলবো আমরা এক্সপ্লিসিট। আর যদি এরকম কোনোটাই পসিবল না হয়, এক্স কেও বের করতে পারছো না, ওয়াই কেও বের করতে পারছো না, তাহলে তাকে বলবো ইমপ্লিসিট ফাংশন। কিন্তু মাঝে মধ্যে আবার এইরকম জিনিসও হতে পারে যে, যেমন ধরো আমরা লিখলাম এক্স বা এক্স মাইনাস সাইন এক্স ওয়াই is equal to 0. Suppose we consider another relation between x and y. From this relation of x and y, if you like to express x in terms of y, you will see that in any way it is not possible for us. That means x cannot be expressed in terms of y. Side by side, if you try to express y in terms of x, then see what happens. Then you can write the relation as sin xy is equal to x, or xy is equal to sin inverse x. এইটা যদি তোমাকে যদি একটু ভাবায়, তাহলে আমি বলছি তোমরা অলরেডি ফিজিক্সে পেয়ে গেছো যে tan থিটা যদি হাফ হয়, you can write theta is equal to tan inverse half, you know it. ধরো sin theta is equal to the x হয়, you can write theta is equal to sin inverse x. অর্থাৎ এই ধরনের ইনভার্স ফাংশনের কিছু কিছু কনসেপ্ট তোমাদের ফিজিক্স স্যাররা নিশ্চয়ই তোমাদেরকে দিয়ে দিয়েছেন। তো সেইগুলি থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পারো যে কখন তুমি একটা ফাংশনকে sin theta is equal to x হলে theta is equal to কি লেখা যায়, বা sin theta is equal to x হলে theta is equal to কি লেখা যায়, সেই জিনিসগুলো তুমি নিশ্চয়ই জানো। তাহলে যদি sin x, from that concept আমরা বলছি, যদি sin xy is equal to x হয়ে যায়, তাহলে from that relation what can you write? You can write that xy is equal to sin inverse x, therefore y is equal to sin inverse x by x. So you see, এখানে একটা অন্যরকম জিনিস হয়েছে, যে জিনিসটা আমাদের আগে কিন্তু কখনো হয়নি। আমি বলতে চাইছি যে ফ্রম এই রিলেশনটা থেকে তুমি তো x কে y এর মাধ্যমে প্রকাশ করতে পারোনি, y কে x এর মাধ্যমে প্রকাশ করতে পারোনি। But more importantly, I want to draw your attention that from this relation, এই কেসটার জন্য, এই কেসটার জন্য you can't express in terms of y, it's correct, but you can express y in terms of x by any means. তুমি কিন্তু y কে x এর মাধ্যমে প্রকাশ করতে পারছো, তাহলে এটাকে কি ফাংশন বলবো? তাহলে তো এটা ইমপ্লিসিটের ক্যারেক্টারিস্টিক আসছে না, আবার এক্সপ্লিসিটের ক্যারেক্টারিস্টিক আসছে না, কারণ এক্সপ্লিসিট হতে গেলে তো x কে y এর মাধ্যমে করতে হবে, y কে x এর মাধ্যমে করতে হবে, বাট এখানে যেটা পারছো না, তাহলে তুমি এটাকে কি ফাংশন বলবে? দেন ইউ উইল সে দ্যাট x is an implicit function of y, মানে x কে y এর মাধ্যমে প্রকাশ করা গেল না, এক্সপ্রেস করা যায় না, but as y can be expressed in terms of x, so you will say that y is an explicit function of x. ওকে, আর মানে এখানে দেখো তোমার x y এগুলি বলতে হচ্ছে, কিন্তু জেনারেলি যদি x কে y এবং y কে x দিয়ে প্রকাশ করা যায়, then you need not mention that y is an explicit function of x, x is an explicit function of y, এরকম উল্লেখ করতে হয় না, তখন শুধু বললেই হলো যেটা এক্সপ্লিসিট ফাংশন। তো একটা ফাংশন এক্সপ্লিসিট হবে irrespective of the variable, the number of variable involved in it, অর্থাৎ সেই রকম এক্সপ্লিসিট ফাংশন যদি হয়, তাহলে একাধারে যেমন x কে y দিয়ে এক্সপ্রেস করা যায়, y কে x দিয়ে এক্সপ্রেস করা যায়। যদি দুটো যদি না হয়, অর্থাৎ y কে করা যায়, ধরো x কে করা যায় না, তাহলে সেটাকে ইমপ্লিসিট তো বলা যাবে না, কারণ একটা তো করা যায়, আবার এক্সপ্লিসিটও বলা যাবে না, কারণ জেনারেলি এক্সপ্লিসিট বলা যাবে না, কারণ দুটো করা যাচ্ছে না। তাহলে তাকে কি বলবো? ইন সাচ কেসেস আমরা বলবো যে এইখানে আমরা ধরো ফোন, এমন একটা সময় ফোন এসেছে, এটা ক্লিয়ার যে আমরা এখানে ওয়াইটাকে এক্স এর মাধ্যমে করতে পারি, তাহলে শুধু বলবো এটাকে এক্সপ্লিসিট, শুধু বলবো না, একদম ডিরেক্টলি এক্সপ্লিসিট বলবো না, আমরা বলবো ইয়েস ইট ইজ এক্সপ্লিসিট, ইট ইজ এক্সপ্লিসিট। কিভাবে এক্সপ্লিসিট? y is an explicit function of x, আন্ডারস্ট্যান্ড? আমরা বলবো y is an explicit function of x, x is not explicit function of y, x is an implicit function of y, আন্ডারস্ট্যান্ড? আর যখন দুটোই করা যাবে তখন শুধু বলা যাবে এটা এক্সপ্লিসিট ফাংশন, এটা কে কার মাধ্যমে সেটা আলাদা করে বলার কোনো দরকার নেই। I think you understand what is an implicit and explicit function. Now we'll go through another topics. আমরা কিছু স্পেসিফিক কাইন্ডস অফ ফাংশনের আইডেন্টিফিকেশন করব, যেমন যেগুলো আমাদের খুব লাগবে কাজে, যেমন মড ফাংশন।
বা মডুলাস ফাংশন বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন বলা যেতে পারে। তো যদি আমি বলি যে a modulus function of x is denoted by fx is equal to mod x and defined as fx is equal to mod x. এবার যারা আমার কাছে আমার বাড়িতে এসেছিল কয়েকদিন, আমরা যখন ফিজিক্যালি পড়িয়েছিলাম অফলাইনে ক্লাস, তখন তোমরা নিশ্চয়ই দেখেছো তোমাদেরকে আমি মড সম্বন্ধে পড়িয়েছিলাম। যারা এটা বুঝতে পারছো না, যদি কেউ মনে করো যে এখানে আমি তো পড়তে আসিনি ফিজিক্যালি, তাহলে আমি কি করে বুঝবো? ইট ইজ নট আ ম্যাটার অফ ইউর ডিসকাশন, বাট জাস্ট ইউ অ্যাকসেপ্ট ইট, ইউ গো থ্রু ইট, ইট ইজ দ্য ডেফিনেশন। এটা বোঝার কিছু নেই, এটা ডেফিনেশন। ডেফিনেশন তুমি জাস্ট ফলো করবে এবং মাথায় রাখবে। So fx is equal to আমরা লিখেছিলাম, তোমরা খেয়াল করে দেখো, x or minus x or 0 when x is greater than 0, when x is less than 0, when x is equal to 0. এটা হচ্ছে mod x ফাংশনের নেচার। অর্থাৎ if someone asks you to write the modulus function, you will write fx is equal to mod x, or you can expand it in this way that mod x will be equal to x if x is greater than 0, mod x will be equal to minus x if x is less than 0, mod x will be equal to 0 if x is equal to 0. That is the definition. যারা পাওনি আগে তারা এটা খাতায় লিখে এটা মুখস্থ করে প্রিপেয়ার করবে। ইট ইজ দ্য ডেফিনেশন। এখানে বোঝার কিছু নাই, এই যদি হয় তাহলে তাকে বলা হবে মড ফাংশন। বাস, দ্যাটস অল। নাও উইল গো ফর অ্যানাদার টাইপ অফ ফাংশন, যাকে বলবো আমরা সিগনাম ফাংশন। SIGNUM, signum function. So it is defined as fx is equal to modulus of x by x when x not equal to 0 and is equal to 0 when x is equal to 0. এই ধরনের ফাংশনকে বলা হবে সিগনাম ফাংশন। এখানে যে আমরা সিগনাম ফাংশন লিখলাম, সেখানে কি আছে যে fx is equal to mod x by x when x is not equal to 0, আর x যখন 0 হয়ে যাবে তখন তার রেজাল্ট হবে 0। তুমি ভেবো না যে এখানে 0 বসিয়ে তার ভ্যালু বের করা হয়েছে। তুমি ভাবো না যে x not equal to 0 হলে এটা হচ্ছে, আর x যখন 0 হবে তখন 0 by 0 is equal to 0. It is not like this. কিন্তু আমরা এটা বের করেছি কিভাবে, তার কোনো ব্যাখ্যা নেই। ইট ইজ দ্য ডেফিনেশন। এই যদি ক্যারেক্টারিস্টিক হয় কোনো একটা ফাংশনের, তাহলে তাকে আমরা বলবো অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, সিগনাম ফাংশন। You can write it in more elaborately. তুমি তাকে অনেক ইলাবোরেট ওয়েতেও লিখতে পারো। যেমন দেখো, আমি এবার লিখছি, এভাবে না লিখে তুমি আরো ডিটেইলস লিখতে পারো যে fx is equal to, যেটা ছিল তোমার mod x by x, you can আর এটা কি ছিল, fx is equal to mod x by x অথবা 0। এটা কখন হতো, যখন x is not equal to 0। এটা কখন হতো, যখন x is equal to 0। You can write it in another way also. এখন খেয়াল করো যে x যদি not equal to 0 হয়, তাহলে x টা কি হবে? Either x is positive or x is negative. Now if x is positive, then mod x by x কি হয়ে যাবে? x যদি পজিটিভ হয় তাহলে mod x হয়ে যাবে x, so x by x will be equal to 1. কখন এটা হবে? when x is greater than 0. আর x not equal to 0 হলে x তো greater than 0 হতে পারে, x less than 0 হতে পারে। যদি greater than 0 হয়, then its value become 1. আর যদি তোমার x যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে mod x is equal to minus x হবে, আর নিচে x থাকবে। তখন x আর minus x ক্যান্সেল হয়ে its result will be 1. I mean to say when x less than 0. আর আরেকটা তো দেওয়াই আছে, সেটা কত? 0 when x is equal to 0. Or in other word, you can say fx is equal to 1 minus 1 0 when x greater than 0, when x less than 0, when x is equal to 0. So you see, under 3 different conditions on x, the values of x becomes 1 minus 1 0. And that's all about the signum function. এটাকে আমরা বলবো signum function. বুঝতে পারছো? It will be called the signum function. তাহলে তোমাদের বলে signum function কি? You can say this, you can say this, you can say this. It is up to you. এই জিনিসগুলো আপাতত রাখো,
যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় ইউ মে আস্ক মি। যখন তোমরা আসবে ফিজিক্যালি, এরকম আসছে অনেক স্টুডেন্ট আসে, হ্যাঁ, যেমন কালকে সকালবেলাও আসবে। তোমরা যদি মনে করো আসবে, আসতে পারো। সবাই দল বেঁধে না, একজন আসতে পারে খুব বড় জোর, এরপরের দিন হয়তো আরেকজন আসতে পারে, এরপর দিন হয়তো আরেকজন আসতে পারে। তো যেখানে হোক, যেভাবে হোক, তোমাদের যদি ইচ্ছা থাকে ইউ ক্যান গেট রিড ফ্রম দ্য সিচুয়েশন। যাই হোক, এখানে বোঝার কিছু নেই, এগুলি সবই মনে রাখার বিষয়বস্তু। So after that, we'll go through another topic, that is even and odd function. Even and odd function. বাংলায় যাকে বলবো আমরা যুগ্ম এবং অযুগ্ম অপেক্ষক। যদি কারো কোথাও অসুবিধা থাকে আমাকে বলতে পারো। এইটুক পর্যন্ত যা পড়িয়েছি, আমি লাউড স্পিকারটাকে অফ করলাম, স্পিকারটাকে অন করলাম। If there is any problem, you may ask me. I'm waiting for it. X is absolute value of x. It is the modulus value of x. It is the magnitude of x. So why fx will be negative here in case of odd function? It's a question. এই প্রশ্নটা আমি নিজে থেকেই তুলেছিলাম এবং নিজে উত্তর দিয়েছিলাম। বলে দেখো, although it looks like negative, মনে হচ্ছে না minus x is a negative quantity, no, but it is not negative because side by side use is the condition given on it হচ্ছে x less than 0, অর্থাৎ x less than 0। তুমি খেয়াল করো, এখানে কিন্তু x less than 0 হয়েছে। তার মানে আমি বলতে চাইছি যদি x less than 0 হয়, I repeat, x যদি less than 0 হয়, ধরো x is equal to minus 5, তখন কিন্তু minus x টা x less than 0 minus x হয় তো, আর x যদি less than 0 হয় তখন কিন্তু minus x টা কিন্তু minus fraction না। যেমন x less than 0 একটা নাম্বার বলো, x নেগেটিভ একটা সংখ্যা বলো, x is equal to minus 5. So if you put x is equal to minus 5, you see it becomes 5. That means it's possible. On the other hand, if you want to find the modulus of some quantities directly, such as modulus of 5, they will জিজ্ঞেস করে, you will say it will be 5. What is modulus of minus 5? It will be 5. But what is modulus of x? You can't say that is x because you don't know the value of x. But in the above two cases, you know what is the value of x. It is 5, it is positive, but you know the value of x? No. That's why you have to write the three cases minus x, according as x greater than 0 or x less than 0. So, যখন তুমি কোনো আননোন কোয়ান্টিটির মডুলাস বের করবে, তখন তুমি তোমার দুটো অপশনে রাখতে হবে। এটাকে দেখে মনে হতে পারে এটা নেগেটিভ, actually it is not negative, it is actually positive, but under the condition that x is less than or equal to 0. But although it looks like negative, as it occurs with the minus sign, it seems to us that it is actually a negative sign. Actually it is not negative. So what is mod 5? That is 5. কারণ তার পজিটিভ হবে minus 5, 5. এখন যদি mod x এর যদি আমি x, যদি তোমাকে আমি x দিতে দিতাম, mod x equal to x, তাহলে তুমি আমাকে একদিন জিজ্ঞেস করবে স্যার mod x তো সবসময় পজিটিভ হয়, তাহলে mod x x হলো, আমি তো x এর ভ্যালু জানি না। if x is -3, then what will happen? There will be -3, so it will be negative. That's why as a precautionary measure we take fx is equal to x minus x 0, x greater than 0, x less than 0, x is equal to 0. আমরা তিনটে কেস রাখতে পারি, depending on the nature of x, depending on the sign of x, we use the different functions. It is also a multiple value function. Now you may ask me, sir, তাহলে তো mod x যে ব্যাপারটা বোঝানো না, তো বোঝানোর কিছু নেই, এটা তো ডেফিনেশন, it is a definition. What is this? আমি বলেছিলাম what is this pen? যদি আমার বাবা এটাকে আমাকে শেখাতো যে এইটাকে it is called a banana, then I will definitely call you for giving you banana. So you give me your banana, I want to write something in the board. Okay? Now we'll study about the even and odd function. What is even and odd function? A function fx is said to be even function if f of minus x is equal to fx, and odd function, an odd function if f of minus x is equal to minus of fx. অর্থাৎ definition is very simple. For the function fx,
If f of minus x becomes fx again, it is called even function. And if f of minus x becomes as minus of fx, it is called odd function. অর্থাৎ আমাদের ইভেন নাম্বার এবং অড নাম্বার যা আছে এগুলির মতো না, কিন্তু বিষয়বস্তুগুলো হচ্ছে এইরকম যে if we replace x by minus x in the function of fx, if we replace x by minus x and still if the function remains same, তবু যদি ফাংশনটার কোনো চেঞ্জ না হয় তাহলে তাকে বলবো আমরা ইভেন ফাংশন। On the other hand, if we replace x by minus x and the function becomes as f of minus x, যদি ফাংশনটা কি হয়ে যায় minus of fx হয়ে যায়, অর্থাৎ সামনে একটা মাইনাস সাইন চলে আসে, then we will say it is an odd function. So definition একদমই কঠিন না। Now if I consider some example, then you will definitely understand what is even and odd function. So even and odd function ছিল কি, f of minus x is equal to fx হলে সেটাকে বলা হয় even, আর f of minus x is equal to the minus fx তাহলে সেটাকে বলা হয় odd function. Now let's see what to do here now. এখানে আমরা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল 1, ধরো fx is equal to x into sin x. Now look at here, if we find f of minus x, and to find f of minus x, what to do? You just replace x by minus x in the left hand side. So same thing will have to be done in the right hand side also. So if we replace x by minus x on the right hand side, then what will you get? Minus x into sine of minus x. Okay, you see the whole expression, in the whole expression of right hand side, you just replace x by minus x. Then what will you get here? Minus x and sine of minus x is equal to minus sin x. আমরা এটা সবাই জানি যে sin of minus theta is equal to minus sin theta হয়। সেই দৃষ্টিকোণে আমরা বলতে পারি যে sin of minus x is minus sin x, আর এখানে এই minus x এবং minus sin x মিলে হয়ে যাবে x into sin x। অর্থাৎ তুমি খেয়াল করো same function will retain again, আবার সেই ফাংশনটা চলে এসেছে, although I replaced x by minus x, but there is no change. That means it becomes fx again. Hence f of minus x becomes fx again. So such kind of function is called even function. So fx is even function. Understand? So why fx is said to be here even function? Because in the function fx, as I changed x by minus x, or as I replace x by minus x, still the function looks same. There is no change on the right hand side of the function, and it becomes automatically fx, so it is called even function. So I want to take another example. Let us consider another example, like example number 2, and in this example let us take f of x is equal to x cube plus sin x. So what will happen if I write f of minus x? It will be minus x whole cube sine of minus x. So minus x whole cube is minus x cube, sine of minus x becomes minus sin x. So as a whole, if you take common minus sign, then what will you get? You will get x cube plus sine x, and as a result it becomes minus of fx. So thus you see f of minus x, কারণ এটা তো তোমার fx ছিল, এটার জায়গায় তুমি fx বসিয়ে দিলে আর মাইনাস একটা রয়ে গেল, তাহলে f of minus x becomes minus of fx. F of minus x becomes minus of fx. Understand? So that's all about the question. এখানে আমরা কি পেয়ে গেলাম? f of minus x is equal to minus of fx. Understand? So এই ফাংশনটাকে আমরা কি বলবো? Odd function. So that is called the odd function. So এই হচ্ছে even এবং odd functional example. Let us consider another example. Suppose example number 3, fx is equal to 4 to the power x plus 4 to the power minus x. So if in this function, if I replace x by minus x, you will get f of minus x plus 4 of minus x. আমরা জাস্ট কি করেছি, এখানে x এর জায়গায় minus x বসিয়েছি, x এর জায়গায় minus x বসিয়েছি, এইখানেও x এর জায়গায় minus x বসিয়েছি, তাহলে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে f of minus x is equal to 4 to the power minus x plus 4 to the power minus of minus x means
plus x. Now you see it becomes fx again. 4 to the power x, 4 to the power minus x means fx. অর্থাৎ f of minus x তুমি আবার fx পেয়ে গেলে, আর এটা কি ফাংশন? So it's an example of even function. Example number 4. Let us consider another example. Example number 4. Example number 4, আমরা নিলাম fx is equal to x into 2 to the power x minus 1 divided by 2 to the power x plus 1. Let's see what kind of function is it. এটা আমি f of minus x যদি বের করি তাহলে এটা হচ্ছে minus x into 2 to the power minus x minus 1 2 to the power minus x plus 1. So after calculation, what you will get? You will get minus x into 1 by 2 to the power x minus 1 1 by 2 to the power x plus 1. So after calculation, what you will get? Minus x into উপরে একটা LCM হচ্ছে, LCM যদি করো তাহলে 1 by 2 to the power x, এখানে হচ্ছে 1 plus 2 to the power x by 2 to the power x, 2 to the power x, 2 to the power x will be cancel out, and then you will get x into 1 minus 2 to the power x divided by 1 plus 2 to the power x. So if you take common, so now if you take common minus sign from the numerator, what you will get here? Minus যদি একটা কমন নিয়ে নাও তাহলে x into 2 to the power x minus 1 by 2 to the power x minus 1. এটা হচ্ছে তো, কারণ এখানে 1 minus 2 to the power x আছে, সেটাকে ঘুরিয়ে যদি তুমি 2 to the power x minus 1 লিখো তাহলে একটা সামনে মাইনাস চলে আসছে, সেই ক্ষেত্রে তুমি লিখতে পারছো যে মাইনাস, সরি, সেই ক্ষেত্রে তুমি এইটাকে তুমি কি লিখতে পারছো fx, আর মাইনাস সাইন তো সামনে রয়েই গেল, তাহলে আমরা যা পাচ্ছি তাহলে f of minus x is equal to minus of fx. So fx is odd function. So in this way, I think you can determine the even and determine the even and odd function. You can test the evenness and oddness of a function. Now, I will consider the last example. Suppose fx is equal to 2x plus 3. Okay, I'm just waiting for you. I'm just waiting for you to do. We proceed for testing the function, and that's why you replace x by minus x. Then what will happen? Then you will say it is 2 of minus x plus 3. It means minus 2x plus 3. It means if you take common minus, then you will get 2x minus 3. Now see, যদি মাইনাস সাইনটাকে তুমি কমন নাও, দেন তাহলে এই জিনিসটাকে কি fx বলা যায়? এই জিনিসটাকে কি fx বলা যায়? কারণ fx ছিল 2x plus 3, এটা তো 2x plus 3, এটা তো 2x minus 3 হচ্ছে। That means it cannot be treated as fx. I mean to say, এটা যেহেতু fx হচ্ছে না, you can't write it minus of fx. You can't write it. কাকে লিখতে পারছো না? f of minus x কে তুমি লিখতে পারছো না minus of fx. লিখতে পারতে যদি মাইনাস সাইন কমন নেওয়ার পরে এখানে 2x plus 3 হতো, তাহলে এটা fx হয়ে যেত, then we will be able to write this. But এখানে মাইনাস সাইনটা কমন নেওয়ার পরে যা আছে সেটা হচ্ছে 2x minus 3. It is not equal to fx, কারণ fx হলো 2x plus 3. তার মানে এটাকে তুমি minus of fx লিখতে পারছো না। উল্টো দিকে তুমি যখন এখান থেকে যদি ভাবো এটাকে তুমি fx ও লিখতে পারছো, অর্থাৎ তুমি দেখছো f of minus x কে তুমি না লিখতে পারছো plus fx, না লিখতে পারছো minus fx. So what is it? What kind of function is it? It is neither even nor odd. এটা ইভেন ফাংশন হবে না, এটা অড ফাংশন হবে না। অনেকের ধারণা কি কোন একটা ফাংশন যদি ইভেন ফাংশন না হয় তাহলে সেটা অড ফাংশন হয়ে যাবে, আবার কোন ফাংশন যদি অড ফাংশন না হয় তাহলে সেটা ইভেন ফাংশন হয়ে যাবে। বাট ইট ইজ নট দ্য কারেক্ট কনসেপ্ট, বিকজ ইন কেস অফ even and odd number, 4 is an even number, 5 is an odd number. হাফ কি? হাফ তো ইভেন নাম্বার না, হাফ যেহেতু ইভেন নাম্বার না তাহলে সেটা কি অড নাম্বার হবে? এরকম কোনো কথা আছে? আবার দেখো 7/2 একটা অড নাম্বার না, এই কারণে 7/2 একটা ইভেন নাম্বার হবে? এটা মিনিংলেস, কারণ একটা ফাংশন নাম্বার অড না হলে যেমন ইভেন হবেই এমন কথা বলা যায় না, আবার একটা ফাংশন অড না হলে ইভেন হবে সেটাও বলা যায় না। ঠিক তেমনি ফর ইন কেস অফ ফাংশন দ্য সেম কনসেপ্ট উইল অলসো অ্যাক্ট হিয়ার। এখানে একটা ফাংশন যদি ইভেন ফাংশন না হয়, ইট ডাজন্ট মিন দ্যাট ইট ইজ অ্যান অড ফাংশন, আবার একটা ফাংশন যদি অড ফাংশন না হয়, ইট ডাজন্ট মিন দ্যাট ইট ইজ অ্যান ইভেন ফাংশন। অর্থাৎ আমরা লিখবো একটা রিমার্ক লিখে দিই, তাহলে এই জিনিসটা ভালো বোঝা যাবে। রিমার্ক, if a function is not even, then it is not necessarily
odd. Converse is also true. লিখেছি কি if a function is not even, একটা ফাংশন যদি ইভেন না হয় it is not necessarily odd. ইভেন না হলে এটা জরুরি না যেটা odd হবে, হতেও পারে কিন্তু এটা জরুরি না যে হতেই হবে. it is not the consequence of odd function. আবার কনভার্স ইজ অলসো ট্রু, মানে অর্থাৎ কনভার্স মানে একটা ফাংশন যদি অড না হয় তাহলে এটা ইভেন হবে, সেরকম কোনো কথা নেই. অর্থাৎ এমন ফাংশন আছে যে ইভেনও না অডও না. ইউ সি দিস ফাংশন ইজ নাইদার ইভেন নর অড. ইউ ক্যান কমেন্ট অন এগেইনস্ট দ্য কোশ্চেন দ্যাট এই ফাংশনটা একটা ইভেন ফাংশনও না একটা অড ফাংশনও না. তাহলে ফাংশন সম্বন্ধে আমরা এই পড়াচ্ছি এবং ফাংশন থেকে আমরা ক্লাসের ঠিক ইমিডিয়েট পরে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো. আজকে হোমওয়ার্ক দিই না, কারণ অনেকের সিলেবাস আউট হয়েছে, রেজাল্ট আউট হয়েছিল, তাই আমরা হোমওয়ার্ক দেইনি. আজকে তোমরা হোমওয়ার্ক পেয়ে যাবে ইমিডিয়েটলি আফটার দ্য ক্লাস. I think it's over. We can go for next. এখন আমরা স্টার্ট করব লিমিট. লিমিট স্টার্ট করতে গেলে আমাদের এই সেকেন্ড সেশন পুরোটা, বাকি যতটুকু সময় আছে, আর তোমার এখানে প্রায় কি বলবো 27 মিনিটের মতো আছে. 27 মিনিটের পুরো সময়টাকে আমাদের আলোচনা করতে হবে. অর্থাৎ লিমিট অফ এ ফাংশন বলতে আমরা কি বুঝি সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু ফাংশনটা পড়িয়েছি. আমাদের মূল আলোচ্য বিষয়বস্তু কিন্তু ছিল লিমিটই ছিল. আমরা গতদিন এটা পড়িয়েছি, আজকে এটা পড়াচ্ছি. তো এখন তুমি দেখো লিমিট আমরা স্টাডি করছি. লিমিট অফ এ ফাংশন, এইটা স্টাডি করার আগে আমরা প্রথমে কিছু নোটেশন সম্বন্ধে জানবো. নোটেশনটা হচ্ছে যে এক্স এরকম এরো দিয়ে এ লেখা হয়, এটাকে পড়া হয় রেডেস এক্স টেন্ডস টু এ, এটাকে বলা হয় এক্স টেন্ডস টু এ. তার মানে মিনিং হচ্ছে এক্স ইজ very close to A but not exactly equal to A. কিন্তু এটার মানে হচ্ছে x is very close to A but not exactly equal to A. Very close to A, not exactly equal to A. এই কথাটার মিনিং তো নিশ্চয়ই বুঝো, ঠিক আছে? সিম্পল, যেভাবে বোঝা যাচ্ছে সেভাবেই. Although I will clarify all the facts again. এখন তাহলে এই x দিয়ে এরকম এরো দেওয়ার অর্থ হচ্ছে x tends to A. tends to A লিখে দিয়েছি, x tends to A, এবং এই সিম্বলটার একদম প্রাথমিক যে মিনিং হচ্ছে, ইনিশিয়াল মিনিং, সেটা হচ্ছে এটা হচ্ছে x is very close to A but not exactly equal to A. এখন আমরা যদি বলি, তারপরে কন্টিনিউশন লিখে নেবে, লেখাগুলো লিখে নেবে. ধরো দিস ইজ ইউ রে, এটাকে আমরা লিখবো x tends to A প্লাস, এটাকে আমরা লিখবো x tends to A মাইনাস. আচ্ছা, আমরা বলবো কি এখন, নাও x may be closer to A from right or left if x approaches towards A from right we denote it by x tends to A plus, and it is denoted by x tends to A minus. লেখাগুলি লিখে নাও, লেখাগুলি লিখে নাও.
Now x may be closer to a মানে to the point A from right or left. আমি বুঝাবো সবগুলো। If x approaches towards A from right, we denote it by x tends to A plus. On the other hand, means I mean to say that if x approaches towards A from left, it is denoted by x tends to A minus. এখন এই কথাগুলোর মানে কি? এখন যদি আমি তোমাদেরকে বলি তোমাদের এজ কত, বয়স কত, তো মোস্ট অফ ইউ উইল আনসার এজ স্যার মাই এজ ইজ 16 প্লাস। এই যে 16 প্লাস কথার মানেটা কি? 16 প্লাস কথার মানে হচ্ছে তোমরা অলরেডি 16 ইয়ার এক্সিট করে তারপরে কিছু দিন হয়েছে বা কিছু মাস হয়েছে, অর্থাৎ তোমাদের এজ এক্স্যাক্টলি 16 না, এটা 16 থেকে একটু বেশি। এখন আমরা তো মানুষ, আমরা সবসময় বয়স কমিয়ে বলতে মজা পাই, বা এটা একটা মানে কি বলবো, এটা একটা সবার একটা মানে একটা ট্রেন্ডেন্সি বা ট্রেন্ড থাকে যে সবাই মানে বয়স লোক না, তো সেই জন্য সবাই 16 প্লাস বলতে বলতে যখন 17 বছরের দ্বার গোড়ায় পৌঁছে যায় তখনও কিন্তু 16 প্লাসই বলে। অর্থাৎ 70 কালকে হবে বার্থডে মনে করো একজনের, ওকে যদি বলো তোমার বয়স কত, তখনও সে 16 প্লাসই বলে। 17 ইয়ার্স হওয়ার আগের দিন পর্যন্ত 16 প্লাস। কিন্তু তখন কিন্তু তার বলা উচিত ছিল কি জানো, 17 মাইনাস বলা উচিত ছিল। এখন 16 প্লাস যে তুমি তোমার এজটাকে বলছো তার অর্থটা কি? 16 প্লাস হচ্ছে তোমার এজ 16 এর চাইতে বেশি, isn't it? তাহলে এই যে x টেন্ডস টু a প্লাস, এটা যে আমরা বলবো, এটার মানে হচ্ছে x এর ভ্যালু এর চাইতে একটু বেশি। এখন ধরো তোমার এজ হচ্ছে x কোন মানুষের এজ, এবং সেটা যদি তুমি হও তাহলে তোমার এজ তুমি 16 বলতে পারো। এক্স্যাক্টলি 16 তো তোমার এজ কখনো যখন হয়েছিল, কারণ তোমার যে জন্মের সময়টা লেখা আছে, যে দিনটা লেখা আছে, দিনটা হয়তো ঠিক আছে কিন্তু সময় কখনো এক্স্যাক্টলি হুবহু মিলে না। অর্থাৎ 5 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড হলো বা 1 মিনিট 2 মিনিট 5 মিনিট হলে ভেরিয়েশন থাকবে। তোমার পুষ্টিতে যে টাইমটি লেখা থাক না কেন, এক্স্যাক্ট টাইম সেটা কখনো হতে পারে না। অর্থাৎ এখন যদি কোনো মানুষের এজ যদি x হয়, তাহলে তোমাদের ক্ষেত্রে সেই মানুষটা যদি তুমি হও, তাহলে তোমার ক্ষেত্রে তুমি লিখবে মাই এজ x টেন্ডস টু 16. That means you mean to say your age is very close to 16. ঠিক আছে? তো এখন তোমার এজ যে 16, যদি 16 এর চাইতে তোমার এজ যদি বেশি হয়, তাহলে সেই ব্যাপারটাকে x টেন্ডস টু 16 তুমি বলবে না, তার মধ্যে একটু ভেরিয়েশন আনবে। তুমি 16 এর চাইতে কম ছিল তখন কত বলতে তোমরা? 16 এজ যখন তোমার মানে হয়নি, অর্থাৎ তোমার বয়স যখন 16 এর চাইতে কম ছিল, তখন তোমরা কি বলতে? 15 প্লাস বলতে। কিন্তু বলা কি উচিত ছিল? 16 মাইনাস বলা উচিত ছিল, কিন্তু আমরা এটাকে ইউজ করি না, আমরা সবসময় কম বলতে পছন্দ করি। ঠিক আছে, আমরা বলি কি 15 প্লাস, অথচ বলা উচিত ছিল কি 16 মাইনাস। 15 প্লাসও ঠিক আছে। এখন এটা একটা নমুনা মাত্র আর কি, এটা যা বলছি সেই আলোচনাটা হচ্ছে একটা এক্সাম্পল আমরা একটা নিচ্ছি, although it is not the proper example. However, come to the point. তাহলে এখন বুঝো যে তোমার এজ যদি 16 থেকে বেশি হয়, আমরা তাহলে কি বলতাম? 16 প্লাস। আর তোমার এজ যদি 16 থেকে কম হয়, তাহলে আমরা বলবো তাকে 16 মাইনাস। এই ব্যাপারটা মাথায় ঢুকেছে? আর যখন তোমার এজ 16 হবে, অর্থাৎ এক্স্যাক্টলি 16, অর্থাৎ তোমার মনে করো রাত্র 8টার সময় তোমার জন্ম হয়েছে, আজকে রাত্র জাস্ট 8 PM তোমার এজ হবে, একদম এক্স্যাক্টলি 8 PM যখন এই হবে, তখন তোমার এজ হবে 16। তো এই হচ্ছে ব্যাপারটা, অর্থাৎ ব্যাপারটা। আর ইয়ের থেকে কম হলে কি হবে সেই ব্যাপারটা নিশ্চয়ই তোমাদের মাথায় ঢুকেছে। এখন আমি আমার পয়েন্টটাতে আসি। আমার পয়েন্টটা দেখো, এ ইজ এ রিয়েল নাম্বার লাইক দিস, এটা একটা নাম্বার লাইন যেটাকে আমি এখানে ড্র করেছি। আবার কলমটা কোথায় রাখলাম? এক্স্যাক্টলি ইকুয়াল টু এ, তখন আমরা কি বলবো? এক্স ইজ ইকুয়াল টু এ। কিন্তু এক্স কোনো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই সাউন্ডে কি কোনো সমস্যা হচ্ছে? Is there any problem with the sound? No, sir, সাউন্ডটা কেটে কেটে আসছে। কারেন্ট এসে পড়েছে। ওয়েট ফর এ মিনিট।
স্লাইটলি মোর দেন এ হবে অথবা স্লাইটলি লেস দেন এ হবে। আমরা এই লেখাটা শুরু করেছিলাম কোথা থেকে? আমরা শুরু করেছিলাম x টেন্ডস টু a থেকে, অর্থাৎ x এক্স্যাক্টলি ইকুয়াল টু a না, x ইজ ভেরি ক্লোজ টু a। দিস ইজ ইউর a। নাও x মে বি ক্লোজার টু a, অর্থাৎ x মে বি ক্লোজার টু a ফ্রম রাইট, এটা হচ্ছে আমার রাইট, x এর প্রেজেন্ট ভ্যালুটা কিন্তু a চাইতে একটু বড় হবে, and will denote it by x to a plus। আর x যদি লেফট থেকে যদি এর ক্লোজার হয় তাহলে x এর ভ্যালুটা এর চাইতে একটু ছোট হবে, তাহলে x to a এক্স্যাক্টলি ইকুয়াল টু তো আগেই না, আর x to a plus বোঝাচ্ছে x এর ভ্যালুটা এর চাইতে একটু একটু বেশি, মানে স্লাইটলি বেশি। যেমন 16 বছর 16 ইয়ার্স 1 মিনিট 1 সেকেন্ড 2 সেকেন্ড, তখন তো আমরা 16 প্লাস বলবো, ঠিক আছে? কারণ এখানে এর পরেই তো আরেকটা নাম্বার আছে, এর আগে ঘটনাটি। এখানে মনে করো a প্লাস 1 আছে, এখানে মনে করো a মাইনাস 1 আছে। a প্লাস 1 মানে এর চাইতে 1 ইউনিট বেশি, a মাইনাস 1 মানে এর চাইতে 1 ইউনিট কম। এখন x টু a প্লাস এর মানে আমরা বোঝার চেষ্টা করছিলাম, x টু a প্লাস এর মানে হচ্ছে x এর ভ্যালুটা এর চাইতে একটু বড়, স্লাইটলি মোর দেন এ, আর x এর ভ্যালুটা এর চাইতে ছোট মানে বোঝাচ্ছি স্লাইটলি ছোট। এটা এমন না যে অনেক ছোট, ঠিক আছে? ওকে, এখানে লিখেছি নাও x মে বি ক্লোজার টু a ফ্রম রাইট, অর্থাৎ a হচ্ছে এটা, তার রাইট হচ্ছে এটা। এদিক থেকে যদি এর ক্লোজ হয় তাহলে আমরা a প্লাস বলবো, এদিক থেকে যদি ক্লোজার হয় তাহলে তাকে আমরা a মাইনাস বলবো। বাস, এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও। এখন আমরা এই জিনিসগুলো কেন এখানে এনেছি, কারণ এই ধরনের নোটেশন কিন্তু ইন ফিউচার আমাদের অঙ্ক করার ক্ষেত্রে ইউজ হবে। সেই নোটেশনগুলি সম্বন্ধে পরিচিতি দিলাম, যে x টেন্ডস টু a প্লাস বলতে কি বোঝায় আর x টেন্ডস টু a মাইনাস বলতে কি বোঝায়। নাও আমরা লিমিট অফ এ ফাংশন fx when x is very close to a denoted by limit x tends to a fx is equal to l। l হচ্ছে, এটা হচ্ছে তার লিমিটিং ভ্যালু। অনেকগুলো কথা আসবে, আগে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে। প্রথমত দেখো, আমরা লিখেছি কি এইভাবে লিখেছি, অ্যাকচুয়ালি কোন ফাংশন fx তার লিমিটিং ভ্যালু যখন বের করি, ফাংশনের দু রকম ভ্যালু হয়। একটা হচ্ছে সরাসরি x এর মান বসিয়ে দেবে, আর একটা হচ্ছে লিমিটিং ভ্যালু। লিমিট তো আমরা শিখিনি, তাই এখন এর বেশি কিছু বলা যাবে না, আস্তে আস্তে বলার চেষ্টা করছি। আর সবটা কিন্তু কনসেপশনাল জিনিস। ইউ শুড হ্যাভ ফ্লেক্সিবল মেন্টালিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য থেকে এল, বুঝতে পেরেছো? অর্থাৎ LIM দিয়েও লেখা, LIM দিয়েও লেখা যায়, LTO দিয়ে লেখা। কি বলতো, তোমার বুঝতে হবে যে আমরা যেখানে লিখলাম যে এই যে x tends to a fx is equal to l, এই কথার মানে কি? এটার মানে হচ্ছে it means when x is very close to a, then limiting value of fx is very close to l. I mean to say এই এলটা হচ্ছে লিমিটিং ভ্যালু। কার লিমিটিং ভ্যালু? এই ফাংশনটার লিমিটিং ভ্যালু যখন x tends to a, I mean to say x is very close to a। তাহলে এখানে x যখন ভেরি ক্লোজ টু a হবে, তখন fx এর ভ্যালুটা l এর খুব ক্লোজ হবে। এইটা হচ্ছে এই নোটেশনটার মিনিং। এই নোটেশনটার মিনিং, লিমিট x tends to fx is equal to l, it means when x is very close to a, fx is very close to l। আমরা এটাকে কি বলবো? লিমিটিং ভ্যালু অফ দ্য ফাংশন fx when x tends to a is equal to l। আমরা এটাকে কি বলবো? we'll say it is the limiting value of the function when x tends to a is equal to l। Understand? আচ্ছা, তাহলে আমরা কি বললাম? কোন ফাংশনের লিমিট যখন আমরা করব, তখন সেই ফাংশনের লিমিটটাকে আমরা এক্সপ্রেস করবো কিভাবে?
সেটা বোঝালাম। Function. It's a function. Can we find out the value of fx when x is equal to 1? Yes. When x is equal to 1, the value of the function will be equal to f1. And f1 হচ্ছে 1 minus 3. That means 1 by minus 2. That means minus 0.5. Isn't it? So what is it? It is the value of the function. It is not the limiting value. It is the value. Simply value. অর্থাৎ তার মধ্যে কোনো অ্যাপ্রক্সিমেশন নাই, তার মধ্যে কোনো অ্যাজাম্পশন নাই। It is calculated. মানে এটা কিভাবে ক্যালকুলেট করলাম? উইথ ইউজুয়াল মিনিং ক্যালকুলেট করেছি এবং ক্যালকুলেট করে যে রেজাল্ট পেয়েছি, ইট ইজ আ পারফেক্ট রেজাল্ট। There is no problem in calculating the value of f1. What will happen if x is equal to 2? If you find put x is equal to 2 in the expression of fx, you will get f2 is equal to 1 by 2 minus 3. I mean to say 1 by minus 1, that is minus 1. It is also the ঠিক-ঠাক value. If x is equal to 3, what is the value of f3? The value of f3 is 3 minus 3 is equal to 1 by 0 is equal to undefined. Now you see its result is undefined. Undefined means it cannot be defined. It cannot be defined means it cannot be explained. It cannot be evaluated. It cannot be determined. অর্থাৎ it is indeterminate form এ আছে। অর্থাৎ তার ভ্যালু আমরা বের করতে পারছি না, কারণ 1 by 0 হচ্ছে undefined, কারণ কোন নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করা যায় না। Since division by 0 is not possible, so its result will be unexplained. It is undefined. Okay? আচ্ছা, আবার তুমি এরকম করে x is equal to 4 এ যখন তার ভ্যালু বের করবে, তখন আবার তুমি f4 যথারীতি 4 minus 3 is equal to 1 by 1 বের করতে পারবে। সো এখন দেখো এই ফাংশনটার ভ্যালু বের করার ক্ষেত্রে আমাকে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অ্যাকচুয়ালি আমরা কোন ফাংশনের ভ্যালু কিন্তু ইজিলি বের করতে পারি। ফাংশনের ভ্যালু বের করা মানে ওই x এর একটা ভ্যালু অ্যাসাইন করতে হয়, এরকম অ্যাসাইন করছিলাম আমি, ভ্যালু বের করছিলাম, কিন্তু তার মধ্যে একটা সমস্যা দেখা গেল কিটা x is equal to 3 থেকে আমি তার ভ্যালুটাকে বের করতে পারছি না। কেন পারছি না? তুমি দেখছো কেন পারছি না? ইট ইজ এক্সপেক্ট তার রেজাল্টটা কি হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড দুটো কারণে হয়। একটা হচ্ছে কোন জিনিস যখন খুব ছোট হয়, ইনফিনিটলি স্মল হয়, তখন সেটা আনডিফাইন্ড হয়। আবার কোন সময় একটা জিনিস যখন তোমার ইনফিনিটলি লার্জ হয়, তখনও সেটা আনডিফাইন্ড। এরকম কিছু আরো এরকম আনডিফাইন্ড এর অনেক সিচুয়েশন আছে, যে সময় তোমার সিচুয়েশনটাকে তুমি এক্সপ্লেন করতে তোমার শরীরটা খারাপ লাগছে। পেট ব্যথা হলে পেট ব্যথা বলতে পারো, মাথা ব্যথা হলে মাথা ব্যথা বলতে পারো, চোখ ব্যথা হলে চোখ ব্যথা বলতে পারো। কিন্তু এমনও কিছু সময় আমাদের শারীরিক অবস্থা হয় যে আমরা বলতে পারি এটা কি লাগছে। দ্যাট মিনস ইউ ক্যান্ট এক্সপ্লেইন ইউর বডি কন্ডিশন। দ্যাট ইজ কল্ড দ্য আনডিফাইন্ড সিচুয়েশন। ঠিক আছে, এরকম অনেক কারণে আনডিফাইন্ড হতে পারে, কিন্তু এইখানে ফাংশনের ভ্যালু বের করার ক্ষেত্রে কোনো আনডিফাইন্ড সিচুয়েশন তখনই আসছে যখন তার ভ্যালুটা ইনফিনিটলি স্মল হবে অথবা ইনফিনিটলি লার্জ হবে। সো কিপ ইট ইন ইউর মাইন্ড। So at the time of determination of a value of a function, problem arises only when the value of the function is very small or value of the function is very large, and we call them as a x is equal to 3, we are actually unable to determine the value of the function. আনডিফাইন্ড দুটো কারণ হয়, আমরা বলেছিলাম আগের সেশনে। একটা হচ্ছে ইনফিনিটলি ভেরি স্মল যখন হয়ে যায় তখন তাকে আমরা ক্যালকুলেট করতে পারি না, আর ইনফিনিটলি যখন লার্জ হয়ে যায় তখন তাকে আমরা ক্যালকুলেট করতে পারি না। এছাড়া আরো আনডিফাইন্ডনেস এর অনেক অনেক কন্ডিশন আছে। আমাদের এখানে দুটো আলোচনায় আমরা নিচ্ছি, আলোচনা দুটো জায়গা নিচ্ছি। এখন হোয়াট উইল হ্যাপেন, এখন দেখো আমরা যেহেতু এটা বুঝতে পারলাম x যদি আনডিফাইন্ড হয়, আমরা এখন x is equal to 3.01 যদি বসাই, অর্থাৎ আমরা উদ্দেশ্যটাকে আমি বলছি পরে, তার আগে আমি x is equal to 3 তে সেটা আনডিফাইন্ড, x is equal to 0.3 বসাই। x is equal to 0.3 বসালে fx এর ভ্যালু হচ্ছে 1 by 3.01 minus 3 is equal to 1 by 0.01 is equal to এটা 100 হয়ে গেল। Did it? এটা 100 হবে। এখন x যদি আমরা 3.01 না বসিয়ে 3.001 বসাই, অর্থাৎ একটা জিরো বাড়িয়ে দিলাম, তাহলে এখানে 3.01 হবে, এখানে 0.01 হবে, এখানে একটা শূন্য বেড়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এখানে আরো দুটো শূন্য বাড়িয়ে দিই, এক যদি 3.001 বসাই, তাহলে এখানে কি হবে 3.0001 হবে, এখানে আরো দুটো জিরো বেড়ে যাবে, এখানে তাহলে আরো দুটো জিরো বাড়বে। তাহলে হোয়াট ইজ আওয়ার অবজারভেশন? আমাদের অবজারভেশনটা কি তুমি খেয়াল করো। প্রথম x যখন 3 হচ্ছিল তখন তার ভ্যালুটা কিন্তু আনডিফাইন্ড। এবার x যখন 3.01 বসালাম তখন দেখলাম তার ভ্যালু হচ্ছে কত 100 হয়েছিল। যখন আমরা x ভ্যালু যখন এখন 3.0001 বসিয়েছি তখন তার ভ্যালু হয়ে গেল 1000।
আমি তোমাদের বোঝাই। যখন আমরা 3.01 বসিয়েছিলাম তখন হয়েছিল তার ভ্যালু এফএক্স এর ভ্যালু হয়েছে তোমার 100। যখন 3 পয়েন্ট আরো ক্লোজার টু হচ্ছে 3 পয়েন্ট মনে করো 001 তখন তার ভ্যালু হয়েছে 1000। যখন আমরা 3.0001 তখন তার ভ্যালু হয়েছে 10,000। এইভাবে যখন আমি আস্তে আস্তে যখন আমি 3 এর কাছে আসছি আমরা, তখন দেখো তার এফএক্স এর ভ্যালুটা গ্রাজুয়ালি কিন্তু বাড়ছে। এখন যদি এখানে আরেকটা শূন্য দিয়ে দাও তাহলে এখানে আরেকটা শূন্য বাড়বে, এখানেও আরেকটা শূন্য বাড়বে, এখানেও আরেকটা শূন্য বেড়ে গেল। তো এইটা থেকে আমাদের অবজারভেশনটা কি? অবজারভেশনটা হচ্ছে as much as we go towards 3, যত আমরা 3 কাছে যাচ্ছি তত ফাংশনের ভ্যালুটা বাড়ছে। ঠিক আছে? তো যত আমরা 3 কাছে যাচ্ছি, কারণ প্রথম ছিল 3 তখন তো আনডিফাইন্ড, কেন আনডিফাইন্ড জানি না, কিন্তু যখন আমরা 3 খুব কাছাকাছি চলে আসলাম তখন দেখলাম কি তার ভ্যালু আস্তে আস্তে বাড়ছে, আরো কাছে গেলে আরো বাড়বে, আরো কাছে গেলে আরো বাড়বে। From this symmetry we can say that as much as we closer to 3, the value of fx gradually increases. বাড়ছে তো, আস্তে আস্তে বাড়ছে। তো এটা একসময় বাড়তে 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 এমন হয়ে যাবে যে এটা huge large হয়ে যাবে, it will be too large that we can't calculate it normally। কারণ তোমার ক্যালকুলেটরে 12 ডিজিট জায়গা হয়, কম্পিউটারে তোমার তারপরেও আর জায়গা হবে না। অর্থাৎ তুমি ক্যালকুলেটর করো, কম্পিউটার করে একটা সময় পরে তোমার এগুলি এত বড় কোয়ান্টিটি হয়ে যাবে যে সেটাকে তুমি ক্যালকুলেটরে যদি দেখো বিশেষ করে, তখন দেখবে সেটা হলো কত ই দেখাবে, মানে ইনফিনিটি হয়ে যাবে, মানে এটা লার্জ কোয়ান্টিটি দেখাবে, ইট উইল ভেরি লার্জ কোয়ান্টিটি। তাহলে আমরা দেখছি এই ফাংশনটার ক্ষেত্রে x = 3 তে তার ভ্যালুটা আনডিফাইন ছিল, কিন্তু কেন আনডিফাইন বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি যে যত আমরা 3 কাছে যাচ্ছি তত তার ভ্যালুটা কি হচ্ছে, লার্জ হচ্ছে। অর্থাৎ it will be too many large that we can't calculate him, that's why it will be undefined। অর্থাৎ এই যে কনসেপ্টটা, আমরা এখানে ফাংশনটার ভ্যালু বের করতে পারলাম না, ঠিক আছে, কিন্তু যদি আমরা ফাংশনটার লিমিটিং ভ্যালু বের করি, অর্থাৎ x টেন্ডস টু 3 fx এর ভ্যালু যদি বের করি, তাহলে দেখছি সেটা আস্তে আস্তে বড় হচ্ছে and it tends to infinity হয়ে যাচ্ছে। এবং তার এই লার্জনেস এর জন্যই তাকে আমরা ক্যালকুলেট করতে পারছিলাম না এবং তার ভ্যালুটা আনডিফাইন্ড লিখেছি। নর্মাল ক্যালকুলেশন তাই বলে। নাও নর্মাল যদি লিমিট যদি আমরা না জানতাম, লিমিটিং কনসেপ্ট যদি আমাদের না থাকতো, তাহলে এই ফাংশনটার ভ্যালু বের করার ক্ষেত্রে আমরা আনডিফাইন্ড সিচুয়েশনে থেকে যেতাম। কিন্তু লিমিট উইল এনেবল ইউ টু ডিটারমাইন দ্য নেচার অফ দ্য আনডিফাইন্ডনেস। অর্থাৎ তার আনডিফাইন্ডনেসটা কেন, আনডিফাইন্ডটা ডিউ টু ইটস লার্জনেস, এটা এত বড় হয়ে যাবে, এত বড় হয়ে যাবে যে ইট ক্যানট বি ক্যালকুলেটেড। তো এই বিষয়বস্তুটা তুমি কি করে বুঝলে? বাই ইউজিং দ্য কনসেপ্ট অফ লিমিট। এখন আমরা লিমিটের যে প্রথম বলেছিলাম যে লিমিট x টেন্ডস টু a fx = l, আর এখানে আমরা বললাম কি লিমিট x টেন্ডস টু 3 fx, যেখানে নাকি fx টা কত ছিল, fx টা ছিল তোমার 1/x - 3। আমরা দেখলাম তার ভ্যালুটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, ইটস আ লার্জ কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। অর্থাৎ উই গেট অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য ভ্যালু অফ fx when x is very close to 3। হ্যাঁ, এক্স্যাক্টলি 3 তে কিন্তু আমরা এখনো তার ভ্যালু বের করতে পারছি না, আমরা 3 এর কাছাকাছি জায়গাতে গিয়ে তার ভ্যালুটা বের করতে পারছি। এখন দেখো ব্যাপারটা আমি এইভাবে বোঝাবো যে কেন এক্স্যাক্টলি 3 না বসিয়ে আমরা ভেরি ক্লোজ টু 3 তে কেন যাচ্ছি। ঠিক আছে, সেটা বোঝার জন্য আমি বলবো, ধরো তুমি বাজার থেকে 2 মিটার কাপড় কিনলে, ঠিক আছে, তো দোকানদার, তুমি 2 মিটার কাপড় যখন কিনবে, দোকানদার একটা এরকম রড থাকে বা ফিতে থাকে, ওটাতে মেপে তোমাকে 2 মিটার কাপড় দেবে। এখন তুমি বলো তো, দোকানদার যে তোমাকে 2 মিটার কাপড় দিল, সেটাকে এক্স্যাক্টলি 2 মিটার কখনো হয়? এক্স্যাক্টলি 2 মিটার কখনো হয় না। কারণ কোথায় ইংল্যান্ডে কোথায় একটা রড রাখা আছে, সেই রডটার লেন্থ 1 মিটার, ইন্ডিয়ানসরা গিয়ে ওখান থেকে রডটা মেপে এনেছে, এনে ওটা থেকে আরেকজন মেপেছে, তার থেকে আরেকজন মেপেছে, মেপে সব 1 মিটার রড তোমার কামানচমনিতে পাওয়া যায়। তো ওখানে যে 1 মিটার রড আর এক্সাক্ট যে 1 মিটার রড, ওই সার্টেন টেম্পারেচারে যেটা মেনটেন হয়, সেই রডের সঙ্গে তার রডের ভেরিয়েশন তো একটু থাকবেই। এবার তুমি মাপতে গিয়ে একটু ভেরিয়েশন হবে, কাটতে গিয়ে আবার একটু ভেরিয়েশন হবে, আলটিমেটলি তুমি যা পাচ্ছ তা কিন্তু এক্স্যাক্টলি 2 মিটার না, কিন্তু বাট ইউ অ্যাকসেপ্ট ইট অ্যাজ 2 মিটার। তুমি কিন্তু 2 মিটারের টাকাই কিন্তু দিচ্ছ, তুমি জানো যে তার লেন্থ কখনো এক্স্যাক্টলি 2 মিটার হয়নি, তো তুমি অ্যাকসেপ্ট করছো কেন 2 মিটার হিসেবে? বিকজ এর চাইতে বেটার ওয়েতে ইউ ক্যান ক্যালকুলেট ইট, ইউ ক্যান্ট ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য ক্লথ। ওকে, এরকম আরো ভুই এক্সাম্পল আছে। ধরো আমি এই তো বেশ গত মাসেরই কথা, আমি যখন বাজার থেকে চাল কিনে আনছিলাম, তখন দেখলাম যে বাজার থেকে চাল কেনার সময় আমি চাল কিনলাম 40 কেজি চাল কিনলাম, দোকানদার আমাকে চাল দিল, চাল এরকম 40 কেজি চাল মাপার জন্য ওদের যে
মানে পাল্লা বাটখাটা লাগানো থাকে, এটা ঘরের দোকানের বাইরে এরকম একটা লাগানো থাকে কাঠের এরকম পাল্লা বাটখারা। এখানে একটা বস্তা দিল, চাল ঢাললো, 40 কেজি হলো, আমি নিয়ে আসলাম। চালটা নেওয়ার সময় দেখলাম উপরে একটা কাক পাখি বসে আছে, একটা পাখি বসে আছে উপরে। তার মানে মাপার সময় আমি কিন্তু পাখিটা সহ মেপে নিয়ে এসেছি, ঠিক আছে। আবার দেখো তার মধ্যে আবার বস্তা আছে, বস্তাটাও মেপে আছি, এনে এনেছি। তার মানে পাখি এবং বস্তা মিলে 500 গ্রাম কিন্তু আমার হেরফের হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু ওটাকে 40 কেজি হিসেবে নিয়েছি। এরকম বুড়ি বুড়ি ঘটনা হয়, কিন্তু ঘটনা হলো তার কিন্তু একটা লিমিটেশন কিন্তু আছে। ধরো তুমি এখন একটা মানে 5 টাকা দিয়ে তুমি 4টা ক্লোরমেন্ট নিলে, একটা ক্লোরমেন্টের দাম হচ্ছে 1 টাকা, ইউ নো ইট। এবং তুমি 5 টাকা দিয়ে যদি তুমি 4টা ক্লোরমেন্ট দোকানদারকে বলো দিতে, দোকানদার দেবে 4টা ক্লোরমেন্ট, এবং তারপর সঙ্গে সঙ্গে একটা 1 টাকাও তোমাকে রিটার্ন করবে। 1 টাকা যদি রিটার্ন না করে, আমি শিওর যে তুমি দোকানদারকে বলবে 1 টাকা দিলেন না কেন। অর্থাৎ তুমি মানে ইউ উইল আস্ক দ্য কোশ্চেন দ্য শপকিপার, why you did not return 1 rupee note, এটসেট্রা। বাট এবার তুমি ধরো একটা গাড়ি কিনতে গেলে, ঠিক আছে, একটা গাড়ি কিনতে গেলে গাড়ির দাম হলো 5 লাখ। এবার তুমি দোকানদারকে তুমি কত দেবে? সরি, গাড়ির দাম হচ্ছে ধরো 4,99,999 রুপিস। আমি বলছি অর্থাৎ 5 লক্ষ টাকা থেকে 1 টাকা কম। তুমি দোকানদারকে 5 লক্ষ টাকা দিলে বা চেক দিলে বা ক্যাশ দিলে, যেভাবেই দিলে, দোকানদার তোমাকে কি করবে? দেখবে ড্রয়ার টান দিয়ে বলবে 1 টাকা তো নাই, কিটা করতাম কম, কার 1 টাকা লাগবে না। অর্থাৎ মারুতি গাড়ি যখন কিনতে যাচ্ছ তখন গাড়ির দাম তুমি 5 লাখ টাকা দেওয়ার পরে দোকানদার যদি 1 টাকা না দেয়, তুমি কিন্তু 1 টাকার জন্য এখানে হুড়োহুড়ি পাড়াপাড়ি করবে না। কেন করবে না? কারণ উইথ রেসপেক্ট টু 5 লাখ, এই 1 টাকা হচ্ছে খুব নেগলিজিবল অ্যামাউন্ট। আমার ওই উইথ রেসপেক্ট টু 40 কেজি অফ রাইস, আমার ওই 500 গ্রাম হচ্ছে নেগলিজিবল। দ্যাটস ওয়াই উই মানে এটাকে আমরা ইগনোর করি। এখন সোনা রূপা মাপার ক্ষেত্রে কি ব্যাপারটা এরকম হবে নাকি? আগে সোনা রূপা কি করে মাপতো? পাল্লা বাটকা দিয়ে মাপতো, ঠিক আছে। তো এখন কিন্তু সোনা রূপা পাল্লা বাটকা ডিজিটাল মেশিনে মাপে। এখন যে দোকানে ডিজিটাল মেশিন নেই ওই দোকানে আমরা পারচেস করিও না, দেখবো অনেকে যায় না, বলে এই দোকানদার মাপে কন্ডিশন করবে। অর্থাৎ এই 500 গ্রাম যদি সোনা কেনার ক্ষেত্রে হয় তাহলে কি হবে নাকি? দ্যাট মিনস না, তখন কিন্তু এটা হবে না। অর্থাৎ সোনার ক্ষেত্রে আমরা চাইবো আরো বেশি একুরেট ক্যালকুলেশন, বিকজ গোল্ড ইজ ভেরি কস্টলি ম্যাটেরিয়াল। অর্থাৎ এইখানে দেখো আমাদের একটা অ্যাপ্রক্সিমেশন, আমাদের একটা লিমিটেশন। আবার তুমি বাটা জুতা যদি কিনতে যাও, বাটা জুতা দেখবে, বাটা জুতার দাম কিরকম থাকে? একটা হাওয়াই চটির দাম থাকে 99 রুপিস 99 পয়সা। তো তুমি 100 টাকা দাও, দোকানদার কি তোমাকে 1 পয়সা ফেরত দেয় নাকি? 1 পয়সার তো এক্সিস্টেন্সই নাই, দোকানদার 1 পয়সা ফেরত দেয় না, বাট ইউ অ্যাকসেপ্ট ইট। কারণ তার মানে তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেক ক্ষেত্রেই তুমি কিন্তু কিছু কিছু জিনিস ছেড়ে দিচ্ছ। অর্থাৎ 2 মিটার কাপড় থেকে যদি শুরু করি, 2 মিটার কাপড় কিনলে তোমার দেখা যাবে কিনা এক্স্যাক্টলি 2 মিটার হয়নি, বাট ইউ অ্যাকসেপ্ট ইট। আমি 40 কেজি চাল কিনলাম, তার মধ্যে এক্স্যাক্টলি 40 কেজি হয়নি, আই অ্যাকসেপ্ট ইট। আমি মারুতি কিনলাম, আমি জানি 1 টাকা আমি পেবো, কিন্তু 1 টাকা দোকানদার দিল না, বা দিল সেটা আলাদা কথা, কিন্তু সেটা আমি মানে এটা আমি ছেড়ে দিলাম, বা 1 টাকা লাগবে না, দিতে চলবে, কিছু হবে না। কিন্তু ক্লোরোমিন কেনার সময় কিন্তু আমরা 1 টাকা ছাড়িনি, 5 টাকা দিয়ে আমরা 4টা ক্লোরোমিন কিনবো, 1 টাকা ডিমান্ড করি আমরা। কেন? কারণ উইথ রেসপেক্ট টু ₹5, 1 টাকা কিন্তু 1 টাকার কিন্তু অনেক ভ্যালু আছে। 5 লাখের তুলনায় 1 টাকার যে ভেরিয়েশন বা ভ্যালুয়েশন, 5 টাকার তুলনায় 1 টাকার ভ্যালুয়েশন অনেক বেশি, কিন্তু সেই জন্য আমরা 1 টাকাকে ছাড়ি না ব্যাপারটা। অর্থাৎ আমরা কোথায় ছাড়বো কোথায় ছাড়বো না সেই ধরনের সমস্ত ধারণা কিন্তু আমাদের একটা হয়ে গেছে, যে এইটুকু হলে আমরা আই উইল অ্যাকসেপ্ট দ্য ভেরিয়েশন, আর এই ক্ষেত্রে আমরা আই উইল নট অ্যাকসেপ্ট দ্য ভেরিয়েশন, এরকম ধারণা কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখন আমি বলতে চাইছি কেন এই কথাগুলি বললাম। আমরা যখন x টেন্ডস টু 3 দেখলাম তখন কিন্তু তার ভ্যালুটা এক্স্যাক্টলি বের করতে পারছি না, তার ভ্যালুটা আনডিফাইন্ড হচ্ছে। যখন আমরা দেখলাম x ইজ ভেরি ক্লোজ টু 3, তখন তার ভ্যালুটাকে লার্জ কোয়ান্টিটি হয়ে যাচ্ছে, উইল অ্যাকসেপ্ট ইট। ওয়াই উইল অ্যাকসেপ্ট ইট? বিকজ x ইজ ইকুয়াল টু 3 বসানো যাবে না, তো যদি বসাই সেটা তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। কিন্তু আমরা 3 বসালাম না, কিন্তু 3 খুব কাছাকাছি গেলাম, এবং তখন দেখলাম তার ভ্যালুটা হচ্ছে লার্জ। অর্থাৎ 3 না, কিন্তু আমরা 3 খুব কাছাকাছি বসালাম। সেই কাছাকাছি ভ্যালুটাকে, অর্থাৎ ক্লোজার ভ্যালুটাকে আমরা অ্যাকসেপ্ট করছি, সেটা নিয়ে যখন বসলাম তখন দেখলাম তার ভ্যালুটা কি হলো? ইনফিনিটি হলো। অর্থাৎ আমরা একটা আইডিয়া তো পেলাম। একটা ক্যান্ডেল জ্বালিয়ে তুমি যদি হাত নাও কাছে, যত কাছে হাত নেবে তোমার টেম্পারেচার হাতে লাগবে, হাত পুড়বে বা হাত পুরার মতো অনুভূতি হবে। একটা সময় যদি তুমি এখানে নিয়ে নাও, হাতটা একদম পুড়েই যাবে, তোমাকে ওষুধ লাগাতে হবে, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা বোঝার জন্য তোমাকে কি হাত পুড়ে বুঝতে হবে যে ক্যান্ডেল হাতে লাগলে হাত? না, আমরা অনেক দূর থেকে বুঝি, নিচ্ছি গরম লাগছে, নিচ্ছি গরম লাগছে, নিচ্ছি গরম লাগছে। অর্থাৎ পুরোটা না গিয়েও কিন্তু আমরা বুঝি যে ওখানে গেলে আমাদের কি হবে, তাই ওখানে যাওয়ার আমার দরকার নেই। সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় বলছি, আমরা x যখন ভেরি ক্লোজ টু 3 হবে তখন তার ভ্যালুটা কি হচ্ছে? ইনফিনিটি হচ্ছে, ভেরি লার্জ হচ্ছে। তার মানে x যখন 3 হবে তখন আমার 3 বসিয়ে বোঝার দরকার নেই, আমরা 3 কাছাকাছি গিয়ে আমরা বুঝতে পারি যে তার ভ্যালুটা কি হবে? লার্জ হবে, isn't it? তাহলে এই যে কনসেপ্টটা, সেটাই হচ্ছে লিমিটিং কনসেপ্ট। আমরা আমরা যখনই যা কিছু করি কোনো জিনিসই অ্যাকুরেট হয় না, তা সত্ত্বেও উইল অ্যাকসেপ্ট ইট, বিকজ এর চাইতে বেটার ওয়েতে
we can't evaluate them, we can't calculate them. That's why we accept it. Here also the same case for 3. এখন এই জিনিসগুলি তোমরা যদি একটু বই না পড়ো তাহলে তোমরা বুঝবে না, ঠিক আছে? কারণ এগুলি পুরো একটা তোমাদের একটা মানে ফ্লেক্সিবল মেন্টালিটি লাগবে, অর্থাৎ তুমি যদি একটা রিজিড কনসেপ্ট নিয়ে বসে থাকো তাহলে এগুলো বুঝবে না। তো তোমাকে বলবো আমি, তোমরা বইটা পড়বে, যে বই তোমার কাছে আছে সেটাই তুমি পড়ো, নো প্রবলেম। তো এই হচ্ছে তোমার লিমিটের কনসেপ্ট। এখন আমরা যখন কোনো ফাংশনের লিমিটটা বের করি, যেমন আমি বললাম যে প্রথম যে কনসেপ্টটা দিয়েছিলাম, জেনারেল কনসেপ্টটা, লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স ইজ ইকুয়াল টু এল। তাহলে কেন আমরা লিমিট করেছি, ঠিক আছে না? সেটা একটা প্রশ্ন আসে যে কেন আমরা লিমিট করছি। কারণ হয়তোবা এই ফাংশনটা এইরকমই একটা ফাংশন যে এক্স ইজ ইকুয়াল টু এ তে তার ভ্যালুটা ইভালুয়েট করা যায় না। আই রিপিট, এটা এইরকমই একটা ফাংশন যে এট এক্স ইজ ইকুয়াল টু এ ইটস ভ্যালু ক্যান নট বি ইভালুয়েট। ইন সাচ কেসেস আমরা তার লিমিটিং ভ্যালু বের করি। তাহলে আমরা কি এমনি এমনিতে কোনো ফাংশনের লিমিট করব? নো। কখন লিমিট করব? যখন কোনো এক্স এর পার্টিকুলার ভ্যালুতে ওই ফাংশনটার ভ্যালু বের করা যায় না, তখন আমরা লিমিট করব। সো when we will apply the concept of limit when the function is not defined at certain value of x, অর্থাৎ x is equal to a তে কোনো একটা ফাংশন যদি ডিফাইনেবল না হয়, x is equal to a তে যদি কোনো ফাংশনের ভ্যালু যদি ডিটারমিনেবল না হয়, ডিটারমাইন যদি না করা যায়, ইভালুয়েট যদি না করা যায়, then we'll apply the concept of limit. তো লিমিট অ্যাপ্লাই করে বলে আমরা ডিটারমাইন করতে পারবো? হ্যাঁ, আমরা ডিটারমাইন করতে পারবো না, কারণ সেটা তো প্রবলেমই আছে। তুমিটার লেংথ আমি মাপতে পারছি না কখনো, তাহলে যত ইম্পোর্টেড ডিভাইস দিয়ে মাপি না কেন, যত ইমপ্রুভ মেশিন দিয়ে মাপি না কেন, এক্স্যাক্টলি 2 মিটার কখনো হবে না, বাট ভেরি ক্লোজ টু 2 মিটার হবে। আমরা খালি চাইছি কি, যে ডে বাই ডে যত ইনস্ট্রুমেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমরা ওই ভেরিয়েশনটা, ওই এররটাকে শুধু কমাতে চাইছি। হিয়ার অলসো আমরা জানি অ্যাক্সেসিবল ডেটা তার ভ্যালুটা আমরা বের করতে পারবো না এই ফাংশনটার ক্ষেত্রে, সেই জন্য তো আমরা লিমিট করছি। এবং লিমিট করে যে ভ্যালুটা পাচ্ছি সেটা কিন্তু এক্সাক্ট ভ্যালু না, সেটা কিন্তু একুরেট ভ্যালু না, বাট স্টিল উই অ্যাকসেপ্ট ইট, বিকজ তার চাইতে ভালোভাবে এই ফাংশনটার ভ্যালু এই পয়েন্টটা বের করা যাবে না। আমরা এখনো সেই রড দিয়ে 1-2 মিটার কাপড় মাপছি, কেন? কারণ তার চাইতে বেটার ওয়েতে 8-2 মিটার কাপড় মাপার মতো বন্দোবস্ত এখন পর্যন্ত এই সিস্টেমে নেই। সো দ্যাটস ওয়াই উইল অ্যাকসেপ্ট দ্য লিমিট। আমরা জানি লিমিট দিয়ে যখন কোনো ফাংশনের ভ্যালু বের করা হয়, ইট উইল গিভ ইউ দ্য এক্সাক্ট ভ্যালু, বাট যখন লিমিটিং ভ্যালু বের করা হয় তখন ইট উইল গিভ ইউ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু। দ্যাট অ্যাপ্রক্সিমেট ভ্যালু, দ্যাট অ্যাপ্রক্সিমেশন উইল বি অ্যাকসেপ্টেড। কারণ তুমি এরকম অনেক অ্যাপ্রক্সিমেশন করো, কারণ বাটার জুতা কিনলে 100 টাকা দাম হলে 99 রুপিস 99 পয়সা যদি দাম হয়, তুমি 100 টাকা দিয়ে কিন্তু 1 টাকার জন্য ওয়েট করো না। এই ভেরিয়েশনটা তুমি অ্যাকসেপ্ট করো। মারুতি গাড়ি কেনার ক্ষেত্রে তুমি 5 লক্ষ টাকা দিলে 4,99,000 টাকা তুমি যদি তোমার দাম হয়ে থাকে, তুমি 1 টাকার জন্য দোকানে বসে ওয়েট করো না, ইউ অ্যাকসেপ্ট ইট। তুমি ধরে নাও যে 4,99,999 রুপিস ইজ ইকুইভ্যালেন্ট টু 5 লাখ, তুমি ধরে নাও। কিন্তু তুমি জানো দুটো জিনিস এক না, তা সত্ত্বেও তুমি তাদেরকে এক ধরে নাও। এখানেও তুমি জানো তার ভ্যালুটা যে এল হচ্ছে, ইট ইজ নট দ্য এক্সাক্ট ভ্যালু অফ এফ এক্স when x is very close to l, it is the approximate value, but still we accept it. That is the concept of limit. আমরা আগামী দিন লিমিটের কনসেপ্টটা আরেকটু ভালো করে বোঝাবো, কারণ যেহেতু আমি প্রত্যেকদিনই আবার রিপিট করি কনসেপ্টটা, তো তোমরা একটু পড়বে, আমি বলে দেবো, তোমার কাছে যে বই আছে সেই বইটা তুমি পড়ো, দেন তারপর যখন আমি একদিন যখন একটা সেশন বোঝাবো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ লিমিট ডেফিনেটলি, আই ডু বিলিভ সো। এখন এই জিনিসটা শুধু মাথায় ঢুকিয়ে তোমরা এখন চলো যে আমরা ফাংশন কি বুঝলাম, ফাংশনের ভ্যালু কি করে বের করতে হয় সেটা বুঝলাম। কোনো কোনো ক্ষেত্রে ভ্যালু বের করতে গিয়ে অসুবিধা যখন হয়, তখন আমরা ফাংশনের লিমিটিং ভ্যালু বের করব। নরমালি এমনিতে আমরা লিমিটিং ভ্যালু বের করবো না। যদি আমার ফাংশনের ভ্যালুটা বের করতে অসুবিধা হয়, তখনই ওই ফাংশনের ভ্যালু লিমিটিং কনসেপ্টে বের করবো। এবং আমরা এটা মাথায় ঢুকিয়ে রাখবো যে লিমিটিং ভ্যালু যখন বের করব, ইট উইল নট গিভ ইউ দ্য এক্সাক্ট ভ্যালু, বাট তবু আমরা ওইটাকেই অ্যাজ এ ভ্যালু অফ দ্য ফাংশন হিসাবে অ্যাকসেপ্ট করব, বিকজ ওইখানে সত্যি কোনো প্রবলেম আছে, তার ভ্যালু ইভালুয়েট করা যায় না, ইট উইল বি আনডিফাইন্ড। দ্যাটস ওয়াই উইল অ্যাপ্লাই দ্য লিমিটিং কনসেপ্ট। ওকে, নাও লিমিট করতে গেলে তোমাকে প্রথমে কিছু ফর্মুলা তোমাকে ধাতস্থ করতে হবে। সেই ফর্মুলা গুলো হচ্ছে এইরকম। ইউ রাইট মাই ডিয়ার স্টুডেন্টস অল দ্য ফর্মুলা ওয়ান বাই ওয়ান। Number 1 formula is limit x tends to x to the power n minus a to the power n divided by x minus a is equal to n into a to the power n minus 1. This is number 1 formula. Number 2, limit x tends to 0 sin x by x is equal to 1. X is in radian.
এক্স হচ্ছে রেডিয়ান ইউনিটে। এক্স বলতে এই সাইনের যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল মেজারমেন্টের আমরা জানি অনেক ইউনিট আছে, ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান। এখানে এক্স এর ইউনিটটা ডিগ্রিতে হলে চলবে না, রেডিয়ানে হতে হবে না, পাই টাই দিয়ে হতে হবে, পাই পাই বলা হতে হবে। নাম্বার 3 ফর্মুলা, limit x tends to 0, log of 1 plus x by x will be equal to 1. Number 4, limit x tends to 0, a to the power x minus 1 by x is equal to log a to the base e. Number 5, limit x tends to 0, e to the power x minus 1 by x is equal to 1. Number 6, limit x tends to 0, 1 plus x whole to the power 1 by x is equal to e. And number 7 হচ্ছে limit of x tends to infinity, 1 plus 1 upon x whole to the power x is equal to e. এটাও e. So তোমরা প্রথমে এই ফর্মুলাগুলি লিখো। First of all, you write all the formulae. আর একদম লাস্ট ফর্মুলাতে লিমিট হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটি। বাকি সমস্ত ফর্মুলার লিমিট হচ্ছে 0, টেন্ডস টু 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 0। ইজ ইট? এইবার তুমি অনেক ফর্মুলার মধ্যে তুমি একটা আলফাবেট ই দেখতে পাচ্ছ। এখানে হোয়াট ইজ ই আমি লিখে দিচ্ছি। ই ইজ অ্যান ইরেশনাল নাম্বার। ই ইজ অ্যান ইরেশনাল নাম্বার lying in between 2 and 3. প্রথমে আমি বলছি ইরেশনাল নাম্বার কি তোমরা জানো। হোয়াট ইজ ইরেশনাল নাম্বার? এ নাম্বার হুইচ ক্যান বি expressed in the form of p by q is called an rational number. যাকে p by q ফর্মে এক্সপ্রেস করতে পারি তাকে বলবো আমরা রেশনাল নাম্বার, আর যাকে p by q ফর্মে লিখতে পারি না তাকে আমরা বলবো ইরেশনাল নাম্বার। তো ই হচ্ছে এরকমই একটা ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারের এক্সাম্পল গুলি যেমন হয় √2, √3, এগুলিকে বলা হয় ইরেশনাল নাম্বার। তো এখানে ইও একটা ইরেশনাল নাম্বার, তার একটা এক্সপ্রেশন আছে। এই ই এর ভ্যালু সবসময় 2 এবং 3 মাঝখানে লাই করবে। ইটস এন ইনফরমেশন টু অল অফ ইউ, ইউ শুড কিপ ইট ইন ইউর মাইন্ড, বাট ইউ উইল নেভার মানে আমি কি বলবো, মানে তোমার এরকম অপরচুনিটি নাই, তোমাদের সিলেবাসে এমন কিছু নেই যে ইউ ক্যান লার্ন অ্যাবাউট ই। আমরা পড়েছি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন পড়েছিলাম, কারণ আমাদের এখানে সিরিজ ছিল, সেখানে ইজ এখানে আছে, ইয়াতে রেজাল্ট ইজ ই, এখানে রেজাল্টটা ই, এখানে লগের বেস হচ্ছে ই, ঠিক আছে? তো এখানে লগের বেস হচ্ছে ই, অর্থাৎ লগ থাকলেই ক্যালকুলাসে ই হবে, অ্যাঙ্গেল থাকলেই ক্যালকুলাসে রেডিয়ান হবে। দুটো ইম্পর্টেন্ট কথা আরো বলে দিলাম। একটা হচ্ছে ক্যালকুলাসে, আমরা কিন্তু ক্যালকুলাস স্টার্ট হয়েছে, ক্যালকুলাসে ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি থাকে, ট্রিগোনোমেট্রিক ফাংশনের অ্যাঙ্গেলটা সবসময় রেডিয়ান ইউনিটে হতে হবে, এখানে একদম উল্লেখ করা আছে, ইট ইজ মেনশনড হিয়ার। আর লগারিদম যদি আসে, লগ যদি আসে, তাহলে তার বেসটা সবসময় কি হবে, ই হবে। তো আমি একটা লগারিদম সম্বন্ধে আমরা একটা ক্লাস করব ইন ফিউচার, আমরা সেটা নিয়ে আমরা বলবো তোমাকে। লগারিদমের সম্পর্কে ক্লাস একটা সম্ভবত আমি রেকর্ডেড ফর্মে পাঠানোর চেষ্টা করছি, হ্যাঁ? তো সেটা সম্বন্ধে আমরা পড়বো পরে। তো এখন তুমি দেখো, আমরা এই যে ফর্মুলাগুলি ছিল, এই ফর্মুলাগুলি দিয়ে আমরা অঙ্ক করবো। তো আজকে আমরা এই ফর্মুলা ধরতে পারবো না, ঢুকতে পারবো না, আমরা এগুলো বিশেষ কিছু আলোচনা করবো না। তোমরা জাস্ট ফর্মুলাগুলি শিখে রাখবে, আমি আগামী দিন আবার এখান থেকেই শুরু করবো, এই ফর্মুলাগুলি থেকে শুরু করবো। এখন আমি একটা এক্সাম্পল নিচ্ছি যে লিমিটের অঙ্কগুলি কি রকম। এর বেশি আমি আর কিছু বলতে, তুমি ফর্মুলাগুলো শুধু মুখস্থ করবে, এটি তোমার রেসপন্সিবিলিটি। বাকি সব তুমি আমার উপর ছেড়ে দাও। ইফ ফেইথ অন মি, আমি সবগুলো জিনিস আবার বোঝাবো। প্রথম হচ্ছে আমি একটা এক্সাম্পল নিচ্ছি যে লিমিট x টেন্ডস টু 0, 2x minus 3, 2x square minus 3x by x তার ভ্যালু বের করো। ঠিক আছে? অর্থাৎ তোমাকে একটা ফাংশনের লিমিট বের করতে বলা হয়েছে, isn't it? কোন ফাংশনাল লিমিট? এই ফাংশনাল লিমিট when x is very close to 0, তখন তার ভ্যালু বের করতে তোমাকে বলা হয়েছে। এখন তার প্রেক্ষাপটটা কি জানো? তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড কি জানো? হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে হয়তোবা তোমার কাছে এইরকম একটা ফাংশন ছিল, হয়তোবা তোমার কাছে এইরকম একটা ফাংশন ছিল 2x square minus 3x by x square, এন্ড হয়তোবা তোমাকে কেউ বলেছে যে আচ্ছা এই যদি একটা ফাংশন হয়, এই ফাংশনটার ভ্যালু বের করো তো x is equal to 0 তে, what will be the value of the function at x is equal to 0?
So whenever you proceed to find out the value of the function when x is equal to 0, you will proceed probably like this: 2 into 0 square minus 3 into 0 by 0. By 0. So what will you get here? It is 0 by 0, and 0 by 0 is undefined. I mean to say you can't find the value of the function at x is equal to 0. You can't find it. It's totally undone. You can't find it. Okay. This is the function. You can't find its value. ওকে, যেহেতু এই ফাংশনটার ভ্যালু x is equal to 0 তে বের করতে আমরা পারছি না, তাই আমরা এই ফাংশনটার লিমিটিং ভ্যালু বের করার চেষ্টা করছি। আমরা জানি আমরা যে জিনিসটা এখন করছি, it will not give you the approximate value, exact value, it will give you the approximate value. So you can ask me, sir, in mathematics approximate value ব্যাপারটা কিরকম লাগছে? আমি বলবো না, এখন তুমি একদম মানে এখন যে ইন্ডিয়া চীনের যে যুদ্ধের পরিস্থিতি হচ্ছে, সেখানে যে মারবে, সে যেখানে মারবে সেখানে কি পড়বে নাকি? সেটা এম করে মারছে, কিন্তু তার চেয়ে আমরা বলি যে একদম নিখুঁত নিশানা লাগায় এই প্লেনটা লাগাতে পারে। তার মানে নিখুঁত মানে একদম নিখুঁত হয় নাকি? একদম নিখুঁত হয় না, তার আশেপাশে হয়। বাকি জিনিস সবটা নষ্ট উড়ে যায় কি করে? কারণ ওর এক্সপ্রেশনটা এত বড় এরিয়া জুড়ে হয় যে তুমি তার আশেপাশে থাকলে তুমিও মরে যাবে। তার মানে এটা যখন বিন দেব, এটা তোমাকে টার্গেট করে মেরেছি। এখানে এরকম যে তার অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা বের করব, বাট দ্যাট অ্যাপ্রক্সিমেট ভ্যালু will be treated as the final value, is there is no other better option for it. Okay, so we will move for this. Now first of all, you see x tends to 0, 2x square minus 3x by x. So what to do here? First তুমি দেখছো যে এখানে যদি আমি 0 বসিয়ে দিতাম, মানে প্রেক্ষাপটটা হচ্ছে এইরকম, যখন তুমি এখানে তার ভ্যালু বসালে, ঠিক আছে, তখন দেখলে তুমি তার ভ্যালুটা তুমি বের করতে পারছো না। That is the problem. For this problem, you approach should be in terms of the limit. তো যখন লিমিট দিয়ে বের করতে যাচ্ছ, তখন তুমি দেখছিলে যে এখানে যখন 0 হচ্ছিল, কেন 0 হচ্ছিল? কারণ x is equal to 0 বসালে উপরেও 0 হয়ে যায়, নিচেও 0 হয়ে যায়। ঠিক আছে তো? তার মানে উপরে এবং নিচে দুটো দুষ্ট আছে, দুটো দুষ্ট লোক বসে আছে। এই দুষ্ট লোকগুলোর জন্য উপরেও 0 হচ্ছে, নিচেও 0 হচ্ছে। এই দুষ্ট লোকগুলি কে? এই দুষ্ট লোকগুলো হচ্ছে x। কথার কথা, যেমন ধরো কোনো একটা এক্সপ্রেশনে তুমি x is equal to 1 বসালে তার ভ্যালুটা 0 হয়ে গেল, তাহলে তুমি কি বলবে? x minus 1 is a factor of the expression. এই কারণে তো x is equal to 1 বসালে 0 হয়। আমরা মনে আছে 0 মেথড করেছি। ধরো আমি এখানে x square minus 2x plus বা minus 3, এখানে দেখো x is equal to তুমি -1 বসিয়ে দেখো, its results become 0। তার মানে এটাকে যদি ফ্যাক্টরাইজ করো তাহলে x plus 1 একটা ফ্যাক্টর আসবেই। x is equal to -1 বসালে যদি 0 আসে, তাহলে x plus 1 must be its factor। তাহলে x is equal to 0 বসালে যদি এটা উপরে 0 নিচে 0 হয়ে যায়, তার মানে x is equal to 0 must be the factor of this। এখানে 0 কেন হচ্ছে? কারণ উপরে একটা x ফ্যাক্টর রয়ে গেছে। নিচে কেন 0 হচ্ছে? কারণ নিচে একটা x রয়ে গেছে। তাহলে এই দুষ্টগুলির জন্যই কিন্তু উপরেও 0 হচ্ছে, নিচেও 0 হচ্ছে, এবং সেটাই আমাকে প্রবলেম দিচ্ছে। সেই প্রবলেমেটিক জিনিসটাকে আমি চলো এখান থেকে তাড়িয়ে দিই। তাহলে আমি লিখতে পারি উপর থেকে যদি x কমন নিচ থেকে যদি x কমন নেই, সো ইউ উইল গেট অ্যান এক্সপ্রেশন লাইক দিস। এবার দেখো তুমি খুব মজা করে x কাটতে পারো, কেটে তুমি এইরকম লিখতে পারো। সো এখন যদি কেউ বলে মা x দিয়ে উপর নিচে ক্যান্সেল করে, তার অর্থ কি বলো? x দিয়ে আমি উপর নিচে ক্যান্সেল করেছি, তার অর্থ হচ্ছে উই ডিভাইড বোথ দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই x। আমরা ডিভাইড করেছি, কি দিয়ে ডিভাইড করেছি? x দিয়ে ডিভাইড করেছি। তো অ্যাকচুয়ালি আমরা কি এরকম x দিয়ে ডিভাইড করতে পারি? যদি x নট ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে কি x ইজ ইকুয়াল টু 0? না, এখানে x 0 কেন হবে? এইখানে তো x টেন্ডস টু 0, এইখানে তো x টেন্ডস টু 0, আর x টেন্ডস টু 0 মানে হচ্ছে কি x ইজ ভেরি ক্লোজ টু 0 বাট নট এক্স্যাক্টলি ইকুয়াল টু 0। অর্থাৎ x হচ্ছে ভেরি ক্লোজ টু 0 কিন্তু 0 সমান তো না। দ্যাটস ওয়াই উই উইল বি এবল টু ক্যান্সেল দ্য টার্ম। তার মানে এই জন্যই কিন্তু আমরা এই কাণ্ডবৃত্তিটা করতে পারছি। অর্থাৎ যখন তুমি x এরকম ক্যান্সেল করছো, তখন অ্যাকচুয়ালি কি করছো? তুমি x দিয়ে ডিভাইড করছো। Whenever you divide anything by x, you will have to ensure yourself and examiner both that তুমি যা দিয়ে ডিভাইড করছো ওইটার ভ্যালুটা অন্তত 0 না। আমি তো x দিয়ে ডিভাইড করলাম না, তা আমাকে কি এনশিওর করতে হবে? যে x টা 0 না। এই এসুরেন্সটা আমি কিভাবে দিচ্ছি? এই জন্য দিচ্ছি যেহেতু এখানে লেখা আছে x টেন্ডস টু 0, তার মানে কি? এটা তো ডেফিনেশন অনুযায়ী ফলো করে। x টেন্ডস টু এর মিনিং কি বলেছিলাম আমরা? x টেন্ডস টু হচ্ছে x is very close to a but not exactly equal to a। এখানে x টেন্ডস টু 0 মানে হচ্ছে x is very close to 0 but not exactly equal to 0। That's why আমরা বলবো যে এখানে x's কাটতে পারি। এইবার এখানে আমরা x's কেটে 2x - 3 লিখব। নাও হোয়াট উইল ডু? এখন দেখো তোমার কিন্তু আর সমস্যা নেই। এখন তুমি ডাইরেক্ট x is equal to 0 বসিয়ে দিতে পারো এবং তুমি আনসারটাকে -3 হিসেবে পেয়ে যাবে। এখন আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি আমার স্যারকে, আমি শ্রদ্ধেয় মানকুমার চক্রবর্তীর কাছে পড়তাম, আমি
ওনার কাছে আমি 11-12 কলেজ 3 বছর এবং এমএসসি 1 ইয়ার পড়েছি, 6 ইয়ার পড়েছি। ওনার কাছে আমরা শিখেছি, মানে উনি কি ছিলেন তো সেগুলো বোঝা যাবে না। তোমাদের হয়তো বাবারা বা তার বড় যদি কেউ থাকে জেঠুরা ওনার কাছে পড়ে থাকতে পারেন। ওয়াজ এ ফেমাস টিচার বেসিক্যালি ফর অ্যানালিটিক্যাল পার্ট অফ ম্যাথমেটিক্স, এরকম থিওরিটিক্যাল পার্ট অফ ম্যাথমেটিক্স আমি বলবো। হ্যাঁ, তো এই ব্যাপারগুলিতে তখন আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা স্যার আপনি কি করলেন এটা? এই মাত্র আপনি বললেন এক্স নট ইকুয়াল টু 0 আর এখন এসে বসিয়ে দিলেন এক্স ইকুয়াল টু 0। স্যার বললো হ্যাঁ। আমি তো কারণ কি স্যার? এইটাই তো কারণ। আমি বললাম কি কারণ? উনি বললেন দেখো এখানে যখন তুমি এক্সেস ক্যান্সেল করেছো, তুমি এটুকু বুঝেছো? আমি হ্যাঁ বুঝেছি স্যার, আপনার যুক্তিটা বুঝেছি। তাহলে আপনি এক্স ইকুয়াল টু 0 কেন এখানে বসাচ্ছেন? বলে হ্যাঁ আমি জানি এখানে এক্স ইকুয়াল টু 0 না। আমি জানি তুমি যে 2 মিটার কাপড়টা কিনে আনো, ইটস লেংথ যদি এল হয় তাহলে এক্স টেন্ডস টু 2 মিটার, কিন্তু এক্স তো 2 না, বাট ইউ অ্যাকসেপ্ট ইট অ্যাজ এক্স ইকুয়াল টু 2। ইউ অ্যাকসেপ্ট ইট অ্যাজ এক্স ইকুয়াল টু 2, কিন্তু তুমি জানো এটা 2 মিটার না। কিন্তু হিয়ার অলসো তুমি এখানে এক্স ইকুয়াল টু 0 পুট করছো, তুমি জানো এক্স এর এক্সাক্ট ভ্যালু কিন্তু এখানে 0 না, কিন্তু বাট স্টিল ইউ পুট এক্স ইকুয়াল টু 0, স্টিল ইউ অ্যাকসেপ্ট ইট অ্যাজ 2 মিটার লেংথ ক্লথ, দ্যাটস ওয়াই ইউ পুট 0। তাহলে স্যার রেজাল্ট একটু ভুল হলো না আমাদের? আমার যে রেজাল্টটা 3 বেরিয়েছে এটা একটু ভুল আছে না এটার মধ্যে? ইয়েস, ইট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ইট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ইট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ইয়েস, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তুমি যে গাড়ি কিনছো 5 লাখ টাকা দিয়ে, আরেকজন আরেকটা গাড়ি কিনছে 5 লাখ, দুটো গাড়িকে এক্স্যাক্টলি সেম, তাদের কালার তো মিলছে না, সবকিছু কি সেম আছে? কোথাও কোনো ভেরিয়েশন নাই, আছে তো? তাহলে দুটো গাড়ির দাম 5 লাখ কেন? কোনটার দাম 5 লাখ 1 টাকা তো হয় না, একটা দাম 5 লাখ 2 টাকা তো হয় না। তুমি যে সোনা কিনছো, হ্যাঁ 1 ভরি সোনা কিনছো, তার ওজন কি এক্স্যাক্টলি 1 ভরি আছে? না। তুমি কাপড় কিনছো, না। আমি চাল 40 কেজি কিনছি, 40 কেজি কি এক্স্যাক্টলি আছে? না। প্রত্যেক খানে এরকম অ্যাপ্রক্সিমেশন চলছে। এইখানেও অ্যাপ্রক্সিমেশন হচ্ছে, কারণ এর চাইতে ভালোভাবে তুমি তার ভ্যালুটাকে বের করতে পারবে না। দ্যাট ওয়াজ এক্সপ্লেনেশন। এন্ড ওই মুহূর্তে আমার মনে স্পষ্ট মনে আছে, আই ওয়াজ স্যাটিসফাইড, কোয়াইট স্যাটিসফাইড উইথ দিস আনসার। উনি বলেছিলেন এক্স এক্স ক্যান্সেল করার সময় তুমি আর্গুমেন্ট দিচ্ছ এক্স ইজ নট ইকুয়াল টু 0, এবং এট দ্য এন্ড অফ দ্য কোশ্চেন তুমি বলছো এক্স নট ইকুয়াল টু 0, বাট কোথাও না কোথাও গিয়ে তুমি এক্স ইকুয়াল টু 0 বসিয়েছো। এই ভাবনাতে যে এক্স ইকুয়াল টু 0 বসিয়েছো, এক্স এর মান কিন্তু 0 না, 0 না হওয়াতেও তুমি 0 বসিয়েছো, মানে তুমি একটু 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 ভুল করছো। তার মানে তোমার আনসারটার মধ্যে একটু একটু ভুল এসেছে। এই ভুলটাকে আমরা এক্সপেক্ট করব, বিকজ ইট ইজ দ্য কনসেপ্ট অফ লিমিট। কনসেপ্ট অফ লিমিট বলেছে কোন ফাংশনের লিমিটিং ভ্যালু কোন সময় ফাংশনের এক্সাক্ট ভ্যালুর সমান হবে না। কিন্তু এই যে ভেরিয়েশনটা ইটস এ ভেরি ভেরি স্মল কোয়ান্টিটি। এবং সেই প্রসঙ্গে উনি যা বলেছিলেন এটা আমার কাছে এখনো খুব, মানে আমি এটা ভাবি আর বলি, the way he analyzed it, হ্যাঁ, it was really great। আমি জানি না তোমরা কেমন ভাবে জিনিসটা দেখছো। দেখো তাহলে এটার আনসার 0 হয়ে গেল। ইউ সি দ্য এক্সাম্পল। আমরা অ্যাকচুয়ালি আজকে আর অঙ্ক হবে না, আমরা আগামী দিন উনি কি বলেছিলেন সেটা বলছি, তোমার জানার দরকার। অর্থাৎ আমরা যখন লিখি x টেন্ডস টু a fx is equal to l, এই লেখাটার মানে হচ্ছে তুমি 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 অ্যাকসেপ্ট করছো the limiting value of the function when x is very close to a is equal to l. What is l? L is the limiting value, it is not the accurate value, it is the approximate value, isn't it? অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতেই হবে, কারণ তুমি ফাংশনের ভ্যালু বের করতে পারছো না দেখেই তো তুমি লিমিটের দ্বারস্থ হয়েছো। তুমি কেন লিমিটের কাছে হাত পেতেছো? বিকজ ইউ কান্ট ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ fx when x is exactly equal to a. That's why you are trying to find out the value of the function when x is very close to a. বুঝতে পারছো তুমি? তাহলে এখন একটা দোকানদার মনে করো পাল্লা বাটখারাতে সোনা বেচে, আরেকটা দোকানদার ডিজিটাল মেশিনে সোনা বেচে। তুমি কোন দোকানে যাবে? তুমি ডিজিটাল মেশিনটা যে বেচে ওনার কাছে যেদিন যাবে। কেন যাবে? কারণ তুমি জানো মানে দুখানেই কিন্তু গন্ডগোল হয় সোনা বাঁচতে, তার ওয়েটে গন্ডগোল হয়। তারপরে তুমি ডিজিটাল মেশিন দিয়ে কেন যাচ্ছ? কারণ তুমি যাচ্ছ এইখানে ভুলটা অপেক্ষাকৃত কম হবে, দ্যাটস ওয়াই ইউ গো দেয়ার। হিয়ার অলসো তুমি জানো যে তুমি তার ভ্যালু বের করতে পারছো না, তারপর লিমিটের হাতে পেয়ে কেন ধরছো? কারণ তুমি জানো লিমিট তোমাকে যে ভ্যালুটা দেবে এটা এক্সাক্ট ভ্যালু খুব কাছাকাছি একটা ভ্যালু দেবে, এবং সেই কাছাকাছি মানে কত কাছাকাছি? ইউ সি। হ্যাঁ, এখন উনি বলেছিলেন আর 2-3 মিনিট আছে, একটু ওয়েট করে ধৈর্য ধরো। হ্যাঁ, 2-3 মিনিট পরে অটোমেটিক কেটে যাবে। আমরা আজকে এখানেই শেষ করে দেবো। আজকে ক্লাসের সাথে প্রচন্ড ডিস্টার্ব হয়েছে, কারেন্ট ফারেন্ট সবকিছু মিলে ফোন মিলে। তো আমরা স্যার কি বলেছেন? স্যার বলেছে দেখো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, তার মানে x টেন্ডস টু a fx মাইনাস l যদি করো, তার মড দিয়েছি কেন? আমি মনে করো তুমি মনে করো যে 2 মিটার কাপড় কিনলে, 2 মিটার ক্লথ কিনলে,
ঠিক আছে? এবার ধরো কোনো সায়েন্টিফিক কোনো ইনভেনশন দিয়ে বা কোনো প্রসেসে তুমি এক্স্যাক্টলি 2 মিটার কাপড় দিতে পারো, তাহলে তোমার 2 মিটার ক্লথ আর 2 মিটার ক্লথ আমি লিখছি যে এই দুটো কিন্তু এক হবে না। আমি ধরলাম 2 মিটার ক্লথ তুমি কামানচুমনি থেকে একটা দোকান থেকে 2 মিটার ক্লথ কিনে আনো, সেই 2 মিটার ক্লথের লেন্থ আর এক্স্যাক্টলি যদি 2 মিটার ক্লথ মাপা যেত, দুটো কি সমান হবে? হবে না। আমরা লিখছি 2 মিটার ক্লথ ইজগুলো 2 মিটার, মানে তাদের মধ্যে একটু না একটু ভেরিয়েশন থাকবে। মানে তোমাকে যে 2 মিটার কাপড়টা দিচ্ছে সেটা 2 মিটার এক্সাক্ট 2 মিটার চাইতে হয় একটু বেশি বা হয় একটু একটু কম, অর্থাৎ তাদের মধ্যে একটা ডিফারেন্স থাকবে। সেম কথা উনি এখানে বলেছেন যে তার ভ্যালুটা হচ্ছে এল, ইট ইজ নট দ্য এক্সাক্ট ভ্যালু, ইট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অর্থাৎ তাদের মধ্যে একটা ডিফারেন্স কিন্তু থাকবে। এই ডিফারেন্সটা খুব ছোট হবে, খুব ছোট হবে, এত ছোট এত ছোট এত ছোট হবে যে ইট ক্যান বি মেড লেস দেন এনি প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার এপসাইল। ঠিক আছে? এই কথাটাকে এখন আমি জানি যে অনলাইন ক্লাসে আমি তোমাদের বোঝাতে হতে পারবো না, বাট আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এই কয়েকদিন আগে বৃষ্টি হলো, আমার বাড়ির সামনে একটা ড্রেন আছে, বৃষ্টিটা ঠিক ইমিডিয়েট, আমি জানি না ক্লাসটা কথাটা বুঝে উঠতে পারবো কিনা, তার আগে কিনা মানে লাইন ডিসকানেক্টেড হয়ে যায়, যদি হয়ে যায় তাহলে এখানেই শেষ থাকে। তো ওরা একদম বোতল কালেক্ট করছে ড্রেন থেকে, এরকম ছোট 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 ছেলে মেয়ে, ঠিক আছে? যে কোনো কারণে ওদের মধ্যে বোতল কালেকশন করা নিয়ে ওদের গন্ডগোল হয়েছে। আমিও বাইরে দাঁড়িয়ে দেখছিলাম, কাজ নেই কর্ম নেই, দাঁড়িয়ে আছে। তো দেখলাম যে এইটুকু ছেলে, দুটো ছেলে আর এখানে একটা ছেলে একটা মেয়ে, ছোট 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 ঝগড়া করছে, পিছে ব্যাগ বোতল। তা ঝগড়া করছে কি, হঠাৎ করে ছোট্ট একটা সবচেয়ে ছোট সে একদম খেপে তেড়ে একদম চোখ মুখ লাল বললো, তুমি যা খুশি তা করো, আমি আমার কাকাকে নিয়ে আসবো, কাকা তোমাদেরকে মেরে শেষ করে দেবে। কে বলছে? একদম ছোট্ট ছেলেটা। কিভাবে বলছে? এইভাবে বলছে, হি ইজ টু মাচ কনফিডেন্ট অ্যাবাউট হিজ আঙ্কেল, যে সে এইরকম থ্রেট দিচ্ছে। কারণ সে কি জানে ও কাকে আনবে? ওর কাকাকে আনবে না জেঠাকে আনবে না কোন নেতাকে আনবে, সে কি করে জানে? কিন্তু না, এই ছোট ছেলেটা তার কাকার যে পাওয়ার সম্বন্ধে এত বেশি ওয়াকিবহল, এত বেশি কনফিডেন্ট যে সে বলল, তুমি যাকে নিয়ে আসো আসো আনো, আই উইল সি দ্য ম্যাটার। এখানে আমি বলছি এখানে ডিফারেন্সটা খুব ছোট, এটা এত ছোট এত ছোট এত ছোট যে তুমি যত ছোট নাম্বারই ভাবো না কেন তার চাইতেও সে ছোট। দ্যাট ইজ দ্য রিজন। এটা আমার স্যার বলেছিলেন যে এই ডিফারেন্সটা এত ছোট, মানে তাদের মধ্যে তো অ্যাপ্রক্সিমেট তো হবে, অ্যাকুরেট তো হবে না। তার মানে এই অ্যাপ্রক্সিমেট আর অ্যাকুরেটের মধ্যে যে ডিফারেন্সটা থাকবে, এই ডিফারেন্সটা খুব ছোট হবে। এখন কত ছোট হবে কি করে বুঝিয়েছে দেখো কি সুন্দর। বলে তুমি একটা ছোট নাম্বার বলো তো মিটাবো। আমি বললাম স্যার 0.1। বলে আরো ছোট বলো। স্যার 0.001। আরো ছোট বলো। স্যার 0.00001। তার বলে আরো ছোট বলো। আমি স্যার 0.00001। আরে বলো তার চাই কিন্তু সে ছোট। বুঝতে পেরেছো? The way he explained is analytical concept, এটা তুমি বোঝো কিনা জানি না, মানে তুমি যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে ইনভলভ হবে ততক্ষণ পর্যন্ত এটা বোঝা যায় না, আমার মনে হয় আর কি ব্যাপারটা। তোমরা যদি বোঝো দেন হ্যাটস অফ টু ইউ। তো আমি বলছি এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা এত ছোট হবে এত ছোট হবে এত ছোট হবে যে ইট ক্যান বি মেড লেস দেন এনি প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার অ্যাবসেন্ট। What does it indicate? It indicates the